সবাইকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, তোমরা কেমন আছো? কেমন আছো তোমরা? তোমাদের দিনকাল কেমন কাটছে? সো আমরা বেশি লেট করব না, হ্যাঁ আমরা ক্লাসটা শুরু করব। তো দেখো, গত ক্লাসে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির পুরো জার্নিটা কেমন হবে সে বিষয়ে একটা আউটলাইন বা রূপরেখা দেওয়ার চেষ্টা করেছিলাম। তোমরা যারা গত ক্লাসটা করেছিলে, আমার ইংলিশ ক্লাসটা করেছিল, তোমরা অবশ্যই জানো। ওকে, সো গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনগুলো আসে এবং কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখিয়েছিলাম যে এমসিকিউ এবং রিটেন কোন কোন টপিক থেকে আসে, কোন কোন টপিকের উপরে বেশি ফোকাস করতে হবে, জোর দিতে হবে, এবং কোন টপিকগুলো মোটামুটি গুরুত্ব দিয়ে পড়লেও হবে বা না পড়লেও চলবে। সো মোটামুটি একটা আউটলাইন তোমাদের দেওয়ার চেষ্টা করেছিলাম। আর এমসিকিউ আর রিটেন প্রস্তুতিটা কিভাবে নিতে হবে সেটাও আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। পাশাপাশি একদম শুরুতেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সো আমরা আজকে আর সেদিকে যাব না, বাট ইফ ইউ হ্যাভ এনি ফার্দার কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি ওর ইউ ক্যান ওয়াচ দ্য ভিডিও অন সিআরএমই পেজ। ওকে, সো লেটস বিগিন আওয়ার ক্লাস। সো আমরা সেদিকে যাচ্ছি না, আজকে আমরা ক্লাসটা শুরু করবো। হ্যাঁ, বাট যদি তোমাদের কোয়েশ্চেন থাকে অবশ্যই আস্ক করতে পারো, শুরুতেই কিছু অ্যান্সার দিয়ে দিই। এরপরে আমাদের কোয়েশ্চেন সলভ যে ক্লাসটা সেটা শুরু করব। দেখো, ডিইউবি ইউনিট 2023-24 সেশন অর্থাৎ লাস্ট সেশনের কোয়েশ্চেনটা সলভ করব। কারণ গত ক্লাসে আমরা টেকনিক্যাল ইস্যুর কারণে 5 পর্যন্ত রুল সলভ করতে পেরেছিলাম, বাকিটা পারি নাই। আর টাইমটাও হয়ে গিয়েছিল অনেক দীর্ঘ। ওকে, সো ক্লাসটা করতে পারি না। সো 6 থেকে আজকে শুরু করব। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট 2022-23 কোয়েশ্চেনটা সলভ করব। আর কোয়েশ্চেন সলভ করতে করতে আমরা দেখাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ধরনের কোয়েশ্চেন আসে, কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন করে এবং কোন কোন টপিকে আমাদেরকে এমফাসাইজ করতে হবে, জোর দিতে হবে। ওকে, বেশি বেশি ফোকাস করতে হবে। আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা গ্রামাটিক্যাল বিষয়গুলো খুব শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কিভাবে সলভ করা যায় খুব সহজে এবং অল্প সময়ের মধ্যেই, সে বিষয় নিয়েও আমরা আলোচনা করব। আমরা ক্লাসটা চলো শুরু করি। হ্যাঁ, আমরা ক্লাসটা বেশি দীর্ঘায়িত করতে চাই না, আমরা একেবারেই মূল ক্লাসে ফিরে যেতে চাই। সো 6 নম্বর রুল, অর্থাৎ আমরা গত ক্লাসে আমি শুরুতেই বলেছিলাম যে গত ক্লাসে 23-24 সেশন লাস্ট সেশন ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার লাস্ট সেশনের কোয়েশ্চেনটা সলভ করেছিলাম, বাট টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে, ইস্যুর কারণে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারি নাই। সো আজকে আমরা 6 থেকে শুরু করব। বাট 6-এরও আমরা দেখো, 6-এরও তোমরা যারা ক্লাসটা করেছো জানো, আমরা সিডি এই দুইটা ব্যাখ্যা করেছিলাম, বাট তোমরা অনেকেই হয়তো আজকে নতুন রয়েছো বা গত ক্লাস করেছিলে ভুলে গিয়েছো। সো আমরা এখান থেকে শুরু করি, কি বলো? সো আমাদের এখানে 6 নম্বর কোয়েশ্চেন কি বলছে? আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। হ্যাঁ, ফিগার অফ স্পিচ সাহিত্যের টার্ম, হ্যাঁ, কিছু পরিভাষা আর কি। সো সেগুলো কি, যেমন অক্সিমোরন, ম্যাটাফোর, আইরনি, পার্সনিফিকেশন, এগুলো সাহিত্যের পরিভাষা। তো বলছে আ টেরাবল বিউটি ইজ বর্ন, এই যে একটা সেন্টেন্স, একটা ছোট একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা কোন ধরনের ফিগার অফ স্পিচ বা এটা সাহিত্যের কোন পরিভাষা এখানে ব্যবহৃত হয়েছে, কোন টার্ম ব্যবহৃত হচ্ছে, সেটা আমাদেরকে একটু অ্যান্সার করতে হবে বা জানতে হবে। আচ্ছা, এখানে বলছে সুমাইয়া হোসেন, কুহেলিকা কুহু, সে কি বললো আমি বুঝতে পারি নাই। সুজন ত্রিপুরা, আমি ইন্টার সেকেন্ড ইয়ার, দ্যাটস গ্রেট, দ্যাটস রিয়েলি গ্রেট। ইমতিয়াজ বিন মাহমুদ, গোপালগঞ্জ থেকে ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাদের বিভিন্ন জেলা থেকে আমাদের ক্লাসটা করছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আশা করি ক্লাসটা শেষ পর্যন্ত থাকলে অনেক কিছু শিখতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনগুলো কোথা থেকে আসে, কিভাবে অ্যান্সার করতে হয়, কিভাবে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে গ্রামাটিক্যাল বিষয়গুলো সহজে অ্যান্সার করা যায়, সে বিষয় নিয়ে আলোচনা হবে। সো আমরা চলে যাই। দেখো, আ টেরাবল বিউটি ইজ বর্ন, এটা কোন অপশন? সরি, এটা আমাদের সঠিক অপশন কোনটা এখানে? সো আমরা প্রত্যেকটাই ব্যাখ্যা করব। হ্যাঁ, প্রত্যেকটাই ব্যাখ্যা করব, কারণ এখান থেকে তোমাদের পার্সনিফিকেশন থেকে দেখা গেল নেক্সট ইয়ারে কোশ্চেন চলে এসেছে, ম্যাটাফোর থেকে চলে এসেছে, আইরনি থেকে চলে এসেছে। সো প্রত্যেকটা আমাদের জানতে হবে, ব্যাখ্যা করতে হবে। সো প্রথমে পার্সনিফিকেশন, এটার অর্থ ব্যক্তি রূপে প্রকাশ করা, অর্থাৎ অর্থ ম্যাটার না, তোমাদের পরিভাষার সংজ্ঞাটা জানতে হবে যে আসলে পার্সনিফিকেশন দ্বারা কি বোঝাচ্ছে। সো পার্সনিফিকেশন হলো, একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো, পার্সনিফিকেশন যখন কোনো ব্যক্তির গুণ প্রাণী বা তোমার বস্তুর মধ্যে দিয়ে দেওয়া হয়, তখন সেটাকে পার্সনিফিকেশন বলে। কি বললাম? ব্যক্তির গুণ মানে মানুষের গুণ যখন প্রাণী অথবা বস্তুর মধ্যে দিয়ে দেওয়া হয় তখন সেটাকে পার্সনিফিকেশন বলে। সো আমরা এখানে একটা উদাহরণ দিই। গত ক্লাসে আমি প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম শেক্সপিয়ারের একটা কবিতার লাইন, যে thou art not so unkind,
কি বললাম, আনকাইন্ড। ওকে, যে তুমি আর এতটা নির্দয় নয়, নিষ্ঠুর নও, নিষ্ঠুর নও, নির্দয় নও। সো এখানে দাও মানে কি, দাও মানে তোমরা জানো, আমি বলে দিচ্ছি আগে যে তুমি, দাও মানে কি তুমি। সো এখানে বলছে আনকাইন্ড, আনকাইন্ড মানে কি নিষ্ঠুর, নির্দয়, হ্যাঁ, যার দয়া মায়া নাই। সো এখানে আর্ট, আর্ট তো একটা কি বলো, একটা বস্তুবাচক শব্দ। সো এই বস্তুটাকে আনকাইন্ড বলছে, বাট বস্তুর কি তোমার আবেগ অনুভূতি আছে? সে কি নির্দয় হতে পারে বা সে কি দয়াশীল হতে পারে? হতে পারে না। সো এখানে বস্তুকে, এই যে ব্যক্তির গুণ আনকাইন্ডনেস, এই গুণটা সে হচ্ছে কি এখানে বস্তুর মধ্যে দিয়ে দেওয়া হলো, এটাকে বলছে পার্সনিফিকেশন। আমি আরেকটা উদাহরণ দিয়েছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে আচ্ছা, তোমরা অনেকে অ্যান্সার করা শুরু করে দিয়েছো। হ্যাঁ, তোমরা যারা পারো তারা অবশ্যই অ্যান্সার শুরু করে দাও, অ্যান্সার করা শুরু করে দাও, নো প্রবলেম। বাট আমি হচ্ছে একটু বিস্তারিত ব্যাখ্যার দিকে যাচ্ছি। হ্যাঁ, বিস্তারিত ব্যাখ্যার দিকে যাচ্ছি। সো আচ্ছা, এখন কথা হচ্ছে এই পার্সনিফিকেশন বা এগুলো কেন ইউজ করে বাক্যে। আরেকটা উদাহরণ দিই আমি পার্সনিফিকেশনের। আমি আরেকটা উদাহরণ দিলাম যে the flowers are dancing to the wind, হ্যাঁ, উইন্ড, এটার উচ্চারণ তোমরা অনেকে ওয়াইন্ড করো, নট ওয়াইন্ড, এটা হচ্ছে উইন্ড। সো এখানে বলছে the flowers are dancing to the wind। আচ্ছা, যে ফুলগুলো বাতাসে বা বাতাসে হচ্ছে ড্যান্স করছে, হ্যাঁ, ড্যান্স করছে। সো নর্মাল হচ্ছে নড়ছে, এটা বোঝাচ্ছে। এখন নড়া অর্থ করতে গিয়ে আমরা যেটা নর্মাল ইংলিশে ব্যবহার করি বা নর্মালি যেটা ইউজ করি সেটা হচ্ছে মুভিং, হ্যাঁ, মুভিং টু দ্য উইন্ড বা ইন দ্য উইন্ড, যে বাতাসে নড়ছে। বাট এখানে ইউজ করলো ড্যান্স, মানে ড্যান্স করছে। এখন ড্যান্স করে এটা মানুষের গুণ, মানুষ ড্যান্স করতে পারে, তাই না, এটা হচ্ছে মানুষের গুণ। বাট এখানে ড্যান্স শব্দটা ইউজ করে একটা সাহিত্যিক ভাব, একটা পোয়েটিক ভাইব এখানে তুলে আনা হলো। তো কবিরা হচ্ছে তাদের কবিতা, গল্প, উপন্যাস, এগুলোতে হচ্ছে একটা পোয়েটিক ভাইব বা সাহিত্যিক একটা আলংকারিক ভাব নিয়ে আসতে তারা হচ্ছে এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করে, যাতে একটু পড়তে ভালো লাগে, শুনতে ভালো লাগে। সো দ্য ফ্লাওয়ার্স আর ড্যান্সিং টু দ্য উইন্ড, এখানে এই ড্যান্স, ফ্লাওয়ার্স কিন্তু একটা বস্তু, বা ড্যান্স যে মানুষের গুণ, এই গুণটা এখানে হচ্ছে মানুষের গুণটা বস্তুর মধ্যে দিয়ে দেওয়া হলো, এটাকে বলছে পার্সনিফিকেশন। এটাকে কি বলছে? পার্সনিফিকেশন বলছে। ওকে, বুঝতে পেরেছো আশা করি সবাই। আমি দুইটা উদাহরণ দিয়েছি। এরপরে বলছে কি আইরনি। আইরনি জিনিসটা কি? দেখো, আইরনি হচ্ছে এটা সিচুয়েশনাল হয়, মানে কনটেক্সট বুঝতে হয়। এটা থেকে তোমাদের নর্মালি কোয়েশ্চেন আসবে না। হ্যাঁ, আইরনি থেকে কোয়েশ্চেন আসবে না, কারণ এটা কনটেক্সটের উপরে তোমার হচ্ছে ডিপেন্ড করে। সো আইরনি জিনিসটা কি? আইরনি হচ্ছে তুমি যেটা বোঝাতে চাচ্ছ সেটাকে জোর প্রদান করতে তার বিপরীত কিছু বলা। যেমন গত ক্লাসে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে খুব ঝড়ের দিনে কেউ বলছে যে খুব ঝড় হচ্ছে বাইরে, ঝড়ের দিনে সে বলছে হোয়াট এ প্লেজেন্ট ডে, কি সুন্দর দিন। ওকে, আইরনি করছে আর কি। সো আরেকটা উদাহরণ যদি আমি দিই, ধরো তুমি ঢাকা শহরে 2-3 ঘন্টা জ্যামের ভিতরে থেকে এসে বাসায় হচ্ছে ঘামতে হচ্ছে শার্ট পাল্টাতে তুমি বলছো there is no traffic in Dhaka city, ঢাকা শহরে শালা কোনো জ্যামই নাই বা ট্রাফিকই নাই, ঠিক আছে। সো এটাই আর কি, মানে তুমি বোঝাতে চাচ্ছ যে ঢাকা শহরে অনেক জ্যাম, এত কষ্টে থাকা যায় নাকি, এরকম বোঝাতে চাচ্ছ, বাট তুমি উল্টোটা দিয়ে বোঝালে। এটাকে বলছে তোমার আইরনি। ওকে, সো ম্যাটাফর জিনিসটা কি? আচ্ছা, তোমাদের এখানে কে কি কমেন্ট করেছে? অনেকে কমেন্ট করেছো। হ্যাঁ, আমি একটু পরে দেখবো। হ্যাঁ, একটু পরে দেখবো। আচ্ছা, শ্রুতি মধুর লাগে। হ্যাঁ, এই যে ফিগার অফ স্পিচ গুলো ইউজ করলে, সাহিত্যের পরিভাষা ইউজ করলে সেটা হচ্ছে একটু শ্রুতি মধুর লাগে, পড়তে সুন্দর হয়, ভালো লাগে। হ্যাঁ, তোমরা বাংলা কবিতা যদি কেউ পড়ে থাকো তাহলে বুঝতে পারবে। সো ম্যাটাফর জিনিসটা কি? ম্যাটাফর শব্দের অর্থ হচ্ছে রূপক। কি বললাম? রূপক। সো এই জিনিসটা কি? দেখো, এই জিনিসটা হচ্ছে অ্যাজ আ লাইক। হ্যাঁ, অ্যাজ আ লাইক দিয়ে যদি দুইটা বস্তুর মধ্যে তুলনা করা হয়, হ্যাঁ, কি বললাম? অ্যাজ আ লাইক বাদ দিয়েই বা অ্যাজ আ লাইক ছাড়াই যখন দুইটা বস্তুর মধ্যে বা ব্যক্তির মধ্যে তুলনা করা হয়, তখন সেটাকে কি বলে? মানে অসম ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয়, তখন সেটাকে ম্যাটাফর বলে। উদাহরণ দিলে বুঝতে পারবে। আমি এটা কিন্তু মুছে দিলাম। হ্যাঁ, তোমাদের যারা লিখো নাই তারা তো অবশ্যই লিখে নিবে, নোট করে নিবে। হ্যাঁ, ইম্পর্টেন্ট। সো অ্যাজ লাইক দিয়ে, যেমন আমি বললাম টাইম, যেমন আমি যদি বলি টাইম হচ্ছে চোর। কি? টাইম হচ্ছে চোর। কেন চোর আমি বলছি। সো আমি একটা উদাহরণ দিলাম, টাইম ইজ লাইক আ thief। টাইম হচ্ছে চোর। ওকে, টাইম ইজ লাইক আ thief। তো দেখো, এই যে টাইম আর চোরের মধ্যে আমি এখানে তুলনা করলাম কি দিয়ে?
কি দিয়ে তুলনা করলাম, লাইক দিয়ে, যে টাইম হচ্ছে চোরের মতো। চোরের মতো কারণ হচ্ছে টাইম টেকস আ মোমেন্টস অফ আওয়ার লাইফ, ওকে, ফ্রম আওয়ার লাইফ। সো আমাদের জীবন থেকে টাইম হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ সময়গুলো ছিনিয়ে নেয়, চুরি করে নেয়। সো এই জন্য টাইমকে চোর বলা হয়। ওকে, টাইম ইজ লাইক আ thief, টাইম টেকস অ্যাওয়ে moments from our life. ওকে, সো এখানে টাইম ইজ লাইক আ thief। এখন আমি যদি এই তুলনাটা লাইক আর অ্যাজ বাদেই করি, যেমন কি হবে, টাইম ইজ আ thief, টাইম হচ্ছে চোর। তো দেখো এখানে আমি টাইমের সাথে thief-এর তুলনা করলাম উইদাউট ইউজিং এনি অ্যাজ অর লাইক। সো এটা হচ্ছে আমাদের ম্যাটাফোর। আমি যদি আরেকটা উদাহরণ তোমাদেরকে দিই, সেটা দেখো, ধরো তুমি তোমার হচ্ছে লাইক গত ক্লাসে আমি বলেছিলাম, তুমি তোমার বউ, লাইক তোমরা হয়তো অনেকে বিয়ে করোনি অথবা বিয়ে করে ফেলেছো অলরেডি, হতে পারে। সো তোমরা যারা বিয়ে করেছো আমাকে জানাতে পারো যে তোমরা কারা কারা বিয়ে করেছো এবং কারা কারা এখনো সিঙ্গেল রয়েছে। হ্যাঁ, সো ধরো তোমাদের, আমি ধরে নিলাম তোমরা কেউ বিয়ে করোনি, বাট করলে আমাকে জানাতে পারো, কমেন্টে জানাতে পারো। সো তুমি তোমার ফিউচার যে ওয়াইফ হবে তাকে তুমি বললে প্রশংসা করতে গিয়ে যে ইউ আর মাই শাইনিং স্টার, ইউ আর মাই শাইনিং স্টার, তুমি হচ্ছে আমার উজ্জ্বল তারকা। হ্যাঁ, মানে প্রশংসা করতে গিয়ে তুমি তোমার ওয়াইফকে বললে, ফিউচার যিনি হবেন তাকে তুমি বললে ইউ আর মাই শাইনিং স্টার, তুমি আমার হচ্ছে আকাশের উজ্জ্বল তারকা। ওকে, সো তুমি হচ্ছে এই যে ইউকে তুমি হচ্ছে শাইনিং স্টারের সাথে তুলনা করলে উইদাউট ইউজিং এনি অ্যাজ অর লাইক, এটাকেই বলছে হচ্ছে ম্যাটাফোর। কি বলছে এটাকে? ম্যাটাফোর বলছে। এটাকে হচ্ছে তোমার ম্যাটাফোর বলছে। আচ্ছা, সো এরপরে অক্সিমোরন জিনিসটা কি? দেখো, অক্সিমোরন জিনিসটা হচ্ছে যখন দুইটা বিপরীতার্থক ওয়ার্ড, হ্যাঁ, দুইটা বিপরীত ওয়ার্ড যখন পাশাপাশি বসে বা পাশাপাশি বসানো হয় তখন সেটা হয়ে যায় অক্সিমোরন। কি হয়ে যায়? অক্সিমোরন হয়ে যায়। যেমন তোমরা অনেকে ফেসবুকে এভাবে হতাশ হয়ে পোস্ট দাও, কি কারণে হতাশ হও সেটা আর বললাম না, অনেকে পোস্ট দাও এভাবে। আমি গতকালকেও দেখলাম এটা, যে লিভিং ডেড। কি বলছে? লিভিং ডেড মানে মৃত লাশ আর কি, সরি জীবন্ত লাশ। হ্যাঁ, লিভিং ডেড, জীবন্ত লাশ। তো লিভ মানে হচ্ছে বেঁচে থাকা, ডেড মানে হচ্ছে মৃত বা লাশ। সো দেখো দুইটা কিন্তু বিপরীতার্থক ওয়ার্ড, বা দুইটা যখন পাশাপাশি বসলো, পাশাপাশি বসার কারণে এটা হয়ে গেল তোমাদের অক্সিমোরন। হ্যাঁ, জীবন্ত লাশ, লিভিং ডেড। ওকে, একটা হচ্ছে আমার পছন্দের একটা কোটেশন রয়েছে, সেটা হচ্ছে ইউ গেট দ্য বেস্ট পার্টনার ওয়েন ডোন্ট ট্রাই ফর ইট। যখন তুমি চেষ্টা করো না তখনই তুমি হচ্ছে বেস্ট পার্টনার পাও। মানে ইউ গেট দ্য বেস্ট পার্টনার ওয়েন ইউ ডোন্ট ট্রাই ফর ইট, যখন তুমি এটার জন্য চেষ্টা করো না। সো এটা আমার খুবই একটা ফেভারিট হচ্ছে কোটেশন। সো আমি হচ্ছে সামনের দিকে আগাই, কি বলো? সামনের দিকে আগাই। ও না, সো এখন আ ট্রাবল বিউটি ইজ বর্ন, এটা কোনটা? এটা একটু বোঝাই এবার। এটা একটু বোঝাই। সো আ ট্রাবল বিউটি, ট্রাবল মানে হচ্ছে ভয়ঙ্কর, আর বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। দুইটা কিন্তু বিপরীতার্থক ওয়ার্ড, তাই না? বিপরীতার্থক ওয়ার্ড, ট্রাবল, বিউটি। সো ভয়ঙ্কর সুন্দর, এটার অর্থ কি? ভয়ঙ্কর সুন্দর। সো দুইটা বিপরীতার্থক ওয়ার্ড পাশাপাশি বসার কারণে এটা হয়ে গেল তোমার অক্সিমোরন। তোমরা আবার অনেকে এভাবে বলো যে ইমপারফেক্টলি পারফেক্ট। হ্যাঁ, ইমপারফেক্টলি পারফেক্ট। ওকে, এটা হচ্ছে তোমার একটা অক্সিমোরন। ইমপারফেক্টলি এটা হচ্ছে তোমার নেগেটিভ ওয়ার্ড, আর পারফেক্টলি এটা হচ্ছে তোমার পজিটিভ ওয়ার্ড। দুইটা বিপরীতার্থক ওয়ার্ড পাশাপাশি বসে তোমার অক্সিমোরন হয়ে গিয়েছে। সো আশা করি তোমাদের এটা বুঝতে কোনো ধরনের সমস্যা হয় না। আমি প্রত্যেকটা এক্সাম্পল সহ বোঝানোর ট্রাই করেছি। এটার সঠিক অ্যান্সার হচ্ছে এ। সো 7 নম্বরটা একটু দেখি, যে চুজ দ্য কারেক্ট অপশন, যে সঠিক অপশনটা নির্ণয় করতে হবে। দেখো এখানে 4টা বাক্য দেওয়া রয়েছে, এই 4টা বাক্যে কোন বাক্যটা সঠিক সেটা আমাদের বের করতে হবে। তো আজকে আমরা শুধু সঠিক বাক্য বের করব না, বাকি 3টা কেন ভুল সেটাও আমরা বিস্তারিত ব্যাখ্যা করব, একেবারে খুঁটিনাটি। ওকে, গ্রামারগুলো আমি সবসময় ট্রাই করি তোমাদের খুঁটিনাটি একদম হচ্ছে বেসিক থেকে শেখানোর, খুঁটিনাটি বিষয়গুলো আমি সামনে তুলে ধরার চেষ্টা করি। আচ্ছা, সানজিদারিয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপনি? আচ্ছা, এরপরে আমরা দেখি। সো এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে, সেটা হচ্ছে এখানে দুইটা ওয়ার্ড রয়েছে, একটা হচ্ছে আফেক্ট আর একটা হচ্ছে ইফেক্ট। দেখো আফেক্ট। সো এই আফেক্ট আর ইফেক্টের পার্থক্যটা তোমাদের একটু জানতে হবে। আর তোমরা যদি এটার অ্যান্সার মানে তোমরা পারো, হ্যাঁ চেষ্টা করো একটু, যদি পারো তাহলে তো তোমরা অ্যান্সার করে ফেলতে পারো, আর না পারলে আমি তো তোমাদের একদম বিস্তারিত ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। দেখো আফেক্ট যেটা,
কি affect, আরেকটা কি effect। এই দুইটা তোমাদের একটু জানতে হবে। হ্যাঁ, এখান থেকে শুধু কিন্তু এই যে 23-24 সেশনে কোয়েশ্চেনটা এসেছে বিষয়টা এমন নয়, আরো অনেক সেশনে বিশেষ করে তোমার গুচ্ছতেও এখান থেকে এই দুইটা ওয়ার্ডের পার্থক্য থেকে কোয়েশ্চেন আসে, ইফেক্ট আর আফেক্ট। সো এই দুইটা ওয়ার্ডের পার্থক্য তোমাদের একটু জানতে হবে ভাই আপুরা। হ্যাঁ, এটা তোমাদের একটু জানতে হবে। সো তোমরা অনেকে ভুল অ্যান্সার করা শুরু করে দিয়েছো, অনেকে সঠিক অ্যান্সার করছো, নো প্রবলেম। হ্যাঁ, শিখতে শিখতেই ভুল করতে করতেই শেখা হয়ে যাবে। ওকে, প্রচুর ভুল করতে হবে লাইফে ভুল না করলে তুমি সঠিকটা জানতে পারবে না। যদি অন্ধকার না থাকতো তাহলে মানুষ আলোর প্রয়োজনীয়তা অনুভব করতো না বা আলোর মূল্যটা বুঝতো না। ওকে, সো ভুল করতে করতেই আমরা শিখবো ইনশাল্লাহ। ওকে, আমরা সবাই মিলে শিখবো। সো তোমরা যদি পারো, যারা পারো তারা হচ্ছে অ্যান্সার করা শুরু করে দাও, না পারলে নো প্রবলেম। ওকে, সো আমি হচ্ছে একটু বোঝাই। তো এই যে affect, হ্যাঁ affect এ দিয়ে যেটা শুরু হয়েছে এটা হচ্ছে ভার্ব। এটা কি ভার্ব, এটা কি ভার্ব। এটার অর্থ হচ্ছে প্রভাবিত করা, প্রভাবিত করা। আচ্ছা, প্রভাবিত করা। আর ইফেক্ট যেটা, এটা হচ্ছে তোমার নাউন, এটার অর্থ হচ্ছে প্রভাব। কি প্রভাব। এখন আমাদের এখানে কি লাগবে দেখো, আমাদের এখানে কি লাগবে সেটা আমরা একটু দেখি। একদম ডি নম্বর অপশন থেকে শুরু করি। হাউ ডাজ দ্য ফুড ইফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। যে এখানে বোঝাতে যাচ্ছে মূলত যে পূর্ণিমার লাইফস্টাইলকে কিভাবে খাদ্য প্রভাবিত করেছিল। তো এই যে কোয়েশ্চেনটা এসেছে, হ্যাঁ এই কোয়েশ্চেনটা এসেছে, এটা তোমাদের একদম মূল বইয়ের শেষে, ইংলিশ টেক্সট বইয়ের শেষে যে এক্সারসাইজ রয়েছে সেখান থেকে হুবহু চলে এসেছে। সো তোমাদেরকে যেটা করতে হবে, আমি গত ক্লাসও বলেছিলাম গাইডলাইন ক্লাসে, যে ইংলিশ টেক্সট বইয়ের শেষে যে এক্সারসাইজ থাকে এটা কখনোই বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটা গল্প কবিতার এক্সারসাইজ খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে। সো ইউ হ্যাভ টু এক্সারসাইজ দি এক্সারসাইজ। বুঝতে পারছো কি বললাম? এক্সারসাইজ দি এক্সারসাইজ। ওকে, এক্সারসাইজগুলো প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। ওকে, সো সাদিকুন নাহার সে বলছে আফেক্ট ভার্ব প্রভাবিত করা, ইফেক্ট নাউন প্রভাব করা। ইয়া হয়েছে আপু, অনেক অনেক ধন্যবাদ, তোমরা তো অনেকেই জানো। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। ওকে, এরপরে এখন আমাদের এখানে কি লাগবে? হাউ ডাজ দ্য ফুড ইফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। এখানে আমাদের কি হবে দেখো, এখানে আমাদের রয়েছে ডাজ। ডাজ কি অক্সিলারি ভার্ব, তার মানে অক্সিলারি ভার্ব থাকা মানে আমাদের ওই বাক্যে একটা ভার্ব লাগবে। কি অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব লাগে, তাই না? অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব। সো অক্সিলারি ভার্ব যেহেতু রয়েছে আমাদের একটা মেইন ভার্বের প্রয়োজন বা একটা ভার্বের প্রয়োজন। বাট এখানে ইফেক্ট যেটা রয়েছে, আচ্ছা সো এখানে আকবর হোসেন ভাইয়া ক্লাস আটকে যাচ্ছে। আচ্ছা আমরা একটু ট্রাই করছি যে ক্লাসটা যাতে আটকে না যায়। তুমি হচ্ছে একটু ওয়াইফাই এতে কল দাও। আমাদের একটু নেটের সমস্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে বাইরে, সো একটু নেটের সমস্যা হচ্ছে, বাট আমরা খুব শীঘ্রই চেষ্টা করব এটা ফিক্স করা। হ্যাঁ, বাট তোমাদের আরো কারোর যদি হচ্ছে সাউন্ড প্রবলেম থাকে বা আটকে যাওয়ার সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাতে পারো ভাইয়াপুর, আমরা হচ্ছে ট্রাই করব। সো আমাদের এখানে একটা ভার্ব লাগবে, বাট ইফেক্ট তো নাউন, তাই না? এটা হবে না, এটা আমাদের হবে না, এটা আমাদের হবে না, কারণ ইফেক্ট হচ্ছে নাউন, আমাদের এখানে লাগবে ভার্ব। ওকে, আমাদের এখানে যদি এমন থাকতো হাউ ডাজ দ্য ফুড আফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল তাহলে এটা হতো। এখন তোমাদেরকে আমি একটা বাক্য দিব, তোমরা এটা করবে, দেখি তোমরা কে কে পারো। ধরো আমি বললাম হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল। আচ্ছা বললাম সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এখন তোমরা একটা বাক্য আমাকে তৈরি করে দেখাও, সেটা হচ্ছে সে কিভাবে ফুটবল খেলে। এই বাক্যটা আমাকে একটু করে দেখাও। সো সে কিভাবে ফুটবল খেলে এটা একটু তোমরা আমাকে দেখাও তো, দেখি তোমরা পারো কিনা। হ্যাঁ, তোমরা একটু আমাকে কমেন্ট করে দেখাও যে সে কিভাবে ফুটবল খেলে। এটা তোমরা সবাই একটু সেন্টেন্সটা কমেন্ট করে আমাকে জানাও, দেখি তোমরা পারো কিনা। না পারলে আমি বুঝিয়ে দিব। সো দেখো, এটাকে যদি আমরা WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন তৈরি করতে চাই, হ্যাঁ তোমরা অনেকেই পারবে। সো এটাকে যদি আমরা WH ওয়ার্ড দ্বারা কোয়েশ্চেন করতে চাই তাহলে প্রথমে WH ওয়ার্ডটি বসাতে হবে হাউ, হাউ মানে কিভাবে। এরপরে দেখো এখানে প্লেস রয়েছে। হ্যাঁ, সো আমাদের প্রথমে আনতে হবে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। সো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে আমরা এখানে নিব ডাজ। হ্যাঁ, হাউ ডাজ। এরপরে এই অক্সিলারি ভার্বের পরে আমাদের এই সাবজেক্টটা আসবে হি, হাউ ডাজ হি। এরপর হচ্ছে প্লে ফুটবল। হ্যাঁ, প্লে ফুটবল, হ্যাঁ সে কিভাবে ফুটবল খেলে, এটা হচ্ছে আমাদের বাক্য। তো এখানে একটা বিষয় দেখো যে WH ওয়ার্ড বসেছে, এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে তোমার কি বসেছে সাবজেক্ট, এরপরে কি
প্লে যে ভার্ব রয়েছে সেটা বসেছে। তো কোয়েশ্চেন প্রশ্নবোধক বাক্য এই স্ট্রাকচারে হয়ে থাকে, সেই হিসাবে এখানে যেহেতু ডাজ রয়েছে তার মানে এখানে একটা আমাদের ভার্বের দরকার ছিল, বাট ইফেক্ট হচ্ছে নাউন, সো এই অপশনটা বাদ। আচ্ছা, 3 নম্বর অপশনটা সঠিক কিনা আমরা একটু দেখি। 3 নম্বর অপশনটা একটু দেখি, হাউ দ্য ফুড আফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। সো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এটাও আমাদের ভুল, কারণ এখানে আফেক্ট ভার্ব রয়েছে। হ্যাঁ, আফেক্ট ভার্ব রয়েছে, বাট এখানে একটা অক্সিলারি ভার্ব ডাজ থাকার কথা ছিল, যে হাউ ডাজ দ্য ফুড আফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। আকবর হোসেন কমেন্ট করেছে যে হাউ ডাজ হি প্লে ফুটবল, হ্যাঁ হয়েছে। হাউ ডাজ হি প্লে ফুটবল, হ্যাঁ হয়েছে। এরপরে ইমতিয়াজ বিন মাহবুব, ভাইয়া তোমারও হয়েছে হাউ ডাজ হি প্লে ফুটবল, হ্যাঁ তোমাদের হয়েছে, সবার হয়েছে। সো কিভাবে কোয়েশ্চেন করতে হয় তোমরা তো বুঝতে পারলে, তাই না? সো এখানে একটা ডাজ হলে আমাদের অ্যান্সারটা সঠিক হতো। সো সি নম্বর অপশন হচ্ছে আমাদের ভুল। এরপরে কি, হাউ ওয়াজ দ্য ফুড আফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল, এখানে যেহেতু ওয়াজ রয়েছে, হ্যাঁ অক্সিলারি ভার্ব, সো মূল ভার্বের সাথে তাহলে তো একটা আইএনজি যুক্ত হওয়ার কথা, তাই না? যে হাউ ওয়াজ দ্য ফুড আফেক্টিং পূর্ণিমাস লাইফস্টাইল, তাই না? যেহেতু অজ রয়েছে, অজ ওয়ার এর পরে কি হয়, যে ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু এখানে কোনো আইএনজি নেই। সো আমরা এটাও সঠিক অপশন হিসেবে বা কারেক্ট অপশন হিসেবে আমরা নিতে পারছি না। সো এবার তোমরা বলো তো সঠিক অ্যান্সার কোনটা? হ্যাঁ, এবার তোমরা বলো যে সঠিক অ্যান্সার কোনটা? 3টা তো বাদই পড়ে গেল, তাহলে আমাদের এটা হচ্ছে সঠিক অ্যান্সার, এ নম্বর, হাউ ডাজ দ্য ফুড আফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। এখানে আমাদের অক্সিলারি ভার্ব রয়েছে, এরপরে সাবজেক্ট বসেছে, তারপরে যে ভার্ব বসেছে আফেক্ট, প্রভাবিত করা। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি শিখলাম আজকের ক্লাসে? এখান থেকে কি শিখলাম? ইফেক্ট আর আফেক্টের ব্যবহার শিখলাম, আরেকটা হচ্ছে কোয়েশ্চেন কিভাবে তৈরি করতে হয় সেটাও শিখলাম। তাহলে 2টা বিষয় এখান থেকে আমাদের জানার ছিল, একটা হচ্ছে ইফেক্ট আর আফেক্টের ব্যবহার, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেন এসে থাকে। আরেকটা হচ্ছে আমাদের যে কোয়েশ্চেন কিভাবে তৈরি করতে হয়, কোথায় অক্সিলারি ভার্ব বসে আর কোথায় মেইন ভার্ব বসে। সো আমরা হচ্ছে 8 নম্বর কোয়েশ্চেনে চলে যাই। এখানে কি বলছে, চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব। দেখি তোমরা এটা পারো কিনা। অ্যাডভার্ব থেকে আমি গত ক্লাসে কোয়েশ্চেন অ্যানালাইসিসে দেখিয়েছিলাম যে যদি পার্টস অফ স্পিচ থেকে কোয়েশ্চেন আসে, নরমালি কোথা থেকে আসে? অ্যাডভার্ব থেকে আসে। সো অ্যাডভার্বের এই টপিকটা ইম্পর্টেন্ট। আমার ইউটিউবে গেলে অ্যাডমিশন ইংলিশ প্লেলিস্টে তুমি যদি সিয়াডমির ইউটিউবে গিয়ে অ্যাডমিশন প্লেলিস্টের ভিডিওগুলো দেখো, তো দেখতে পারবে আমি অ্যাডভার্ব নিয়ে ভিডিও দিয়েছিলাম সেখানে, এবং অ্যাডভার্ব খুব সহজে কিভাবে চিনতে হয় সে বিষয় নিয়ে আমি খুব সহজ এবং শর্টকাট ওয়েতে তোমাদের শিখিয়েছিলাম। সো অ্যাডভার্ব চিনতে যদি তোমাদের সমস্যা হয় বা অ্যাডভার্বের ইনস অ্যান্ড আউটস নিয়ে তোমাদের যদি কোনো ধরনের সমস্যা হয়, তাহলে তুমি আমার ভিডিওটা দেখে নিতে পারো ইউটিউব থেকে। অ্যাডভার্ব নিয়ে আমি সেখানে আলোচনা করেছিলাম। তো আমি এখানে হচ্ছে একদম শর্টকাট ওয়েতে শিখিয়ে দিচ্ছি যে অ্যাডভার্ব কিভাবে চিনতে হয়। দেখো তোমরা যারা অ্যান্সার করছো তারা করো, আমি দেখি। তো দেখো অ্যাজেক্টিভ কি বললাম, অ্যাজেক্টিভের সাথে যখন এলওয়াই যুক্ত হয়, কি বললাম, অ্যাজেক্টিভ, ADJECTIV, অ্যাজেক্টিভ প্লাস এলওয়াই। অ্যাজেক্টিভের সাথে যখন এলওয়াই যুক্ত হয় তখন সেটা নিঃসন্দেহে আনডাউটেডলি, হ্যাঁ আনডাউটেডলি সেটা হয় অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যাডভার্ব হয়। সো প্রিটি মানে কি, সুন্দর, এটা অ্যাজেক্টিভ। সো এটা হচ্ছে তোমার অ্যাজেক্টিভ, এটা অ্যাডভার্ব না, অ্যাডজেক্টিভ। ওকে, সো প্রিটির সাথে এলওয়াই যুক্ত হয়েছে অপশন এ তে, প্রিটিলি। হ্যাঁ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে সেখানে কোনো সন্দেহ নেই, হ্যাঁ কোনো সন্দেহ নেই, এটাই হচ্ছে আমাদের সঠিক বা কারেক্ট অ্যান্সার বা অপশন, যে প্রিটিলি, এটাই হচ্ছে আমাদের সঠিক অপশন। আচ্ছা, এরপরে হচ্ছে 9 নম্বর অপশনটা কি বলছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সো এটা দেখি তোমরা করো তো। এটা হচ্ছে একটা বিতর্কিত কোয়েশ্চেন, হ্যাঁ একটু বিতর্কিত কোয়েশ্চেন। কি কারণে বিতর্কিত আমি একটু বলে দিচ্ছি, দেখো কি কারণে বিতর্কিত। সো দেখো তোমার যে মডার্ন ডিকশনারিগুলো রয়েছে, যেমন লংম্যান ডিকশনারি, ক্যামব্রিজ ডিকশনারি, তারপর হচ্ছে তোমার অক্সফোর্ড ডিকশনারি, কলিন্স, এই ধরনের মডার্ন ডিকশনারিগুলোতে তোমার এক্সারসাইজকে উল্লেখ করা হয়েছে আনকাউন্টেবল নাউন হিসেবে। কি বললাম, আনকাউন্টেবল নাউন হিসেবে। এখন আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না, হ্যাঁ আর্টিকেল বসে না, সেই হিসেবে তোমার যেগুলোতে আর্টিকেল রয়েছে সবগুলো ভুল, যেমন এই সবগুলো ভুল মডার্ন ডিকশনারি অনুযায়ী, ঠিক আছে। বাট পিসি দাসের একটা বই রয়েছে, সেই বইয়ে আবার এক্সারসাইজকে কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, সেই হিসেবে আবার যেগুলো রয়েছে, অর্থাৎ এই যে তোমার এই অপশনটা সঠিক, হ্যাঁ এই অপশনটা সঠিক, মানে এরকম আর কি।
বাট এখানে একটু বিষয় রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি তোমাদের 23-24 কোয়েশ্চেন, তো তারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি টিচাররা এই অপশনটা নিয়েছিল, বাট এটা আমার কাছে একটু ইললজিক্যাল মনে হয়েছে। কি কারণে? অযৌক্তিক মনে হয়েছে। কি কারণে সেটা আমি একটু দেখাই। সেটা হচ্ছে দেখো সাইক্লিং, এটা হচ্ছে কি সাইকেল মানে সাইকেল চালানো, সাইক্লিং। সো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, কি বললাম, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, অথবা টু প্লাস ভার্ব, এটা কি ইনফিনিটিভ বলে, টু প্লাস ভার্ব, আর এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, এই দুইটা এটাকে জেরান বলে। সো এই দুইটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আর ভার্বের সাথে পূর্বে টু যুক্ত করে কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসানো যায় বা নাউন হিসেবে বসানো যায়, সেই হিসাবে তোমার এই অপশনটা সঠিক হয়। যদি এই অপশনটা সঠিক হয়, হ্যাঁ, সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ, যদি এই অপশনটা সঠিক হয় তাহলে এই অপশনটা কেন ভুল, তাই না? সেটাই তো, কারণ দুইটাই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, একই সেন্টেন্স, অন্য কোনো ভুল নেই। বাট আমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি টিচাররা যেটা অপশন সঠিক অ্যান্সার করেছে সেটা এটা, হ্যাঁ, এ নম্বর। কারণ সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ, টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ, এই দুইটাই সঠিক হয় তাদের কথা মতো। বাট এইটা হচ্ছে বেশি ন্যাচারাল, হ্যাঁ, এইটা হচ্ছে বেশি ন্যাচারাল, এটা হচ্ছে বেশি ন্যাচারাল। তো সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ। বাট ইংলিশ যেহেতু হচ্ছে নেটিভদের, আমরা হচ্ছে নেটিভদের ফলো করে ইংলিশ শিখি, সো সব ক্ষেত্রে তাদেরকে আমাদের ফলো করা উচিত। তারা যেভাবে ইংলিশটাকে ইউজ করে, যেভাবে গ্রামার ইউজ করে, যেভাবে তারা কথা বলে, সেভাবে আমাদের বলা উচিত, তাই না? তাদেরকে ফলো করা উচিত। সো তাদেরকে ফলো করতে গেলে আমাদের হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হয় ডি নম্বরটা আমাদের সঠিক অ্যান্সার হয়। বাট ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু এটা করেছে, আমরা এটাকে সঠিক অ্যান্সার হিসেবে নিলাম। ওকে, এই কারণে এটা হচ্ছে একটু বিতর্কিত কোয়েশ্চেন। বুঝতে পেরেছো? এই কোশ্চেনটা না অনেক বিতর্ক হয়েছিল, অনেক গবেষণা হয়েছিল। বাট ঢাকা ইউনিভার্সিটি এ অ্যান্সার করেছিল, বাট মডার্ন ডিকশনারি অনুযায়ী নেটিভদের কথা মতো এই ডি নম্বর অপশনটা সঠিক। বুঝতে পেরেছো? সো আমরা হচ্ছে সামনে আগাই। এটা খুবই সহজ, দেখি তোমরা পারো কিনা। হোয়াটস দ্য অ্যান্টোনিম অফ এনশিয়েন্ট এর অ্যান্টোনিম কি? দেখি তোমরা একটু অ্যান্সার করো, যারা পারো একটু অ্যান্সার করো, দেখি তোমরা হচ্ছে পারো কিনা। সো আমি একটা অ্যান্সার করি। দেখো প্রথমে ডি নম্বর অপশন, এন্টিকুয়াইটেড শব্দের অর্থ কি? প্রাচীন। কি? প্রাচীন। এখানে আমাদের বলেছে অ্যান্টোনিম, হ্যাঁ, অ্যান্টোনিম, সিনোনিম না কিন্তু। তোমরা অনেকে সিনোনিম ভেবে আবার ডি নম্বর অপশন লিখে ফেলো না, বুঝতে পেরেছো? লিখে ফেলো না, এটা হচ্ছে অ্যান্টোনিম বুঝিয়েছে। সো প্রাচীন, এটা তো সিনোনিম হয়ে গেল, এটা বাদ। হিস্টোরিক মানে কি? ঐতিহাসিক। সো ইতিহাস মানেই প্রাচীন, সো এটাও হবে না, এটাও ভুল। আচ্ছা, আর্কাইক, এটা হচ্ছে সেকেলে, প্রাচীন একই, সো এটাও হবে না। এই যে কন্টেম্পোরারি মানে সমকালীন বা বর্তমান যুগের, বর্তমান সময়, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এনশিয়েন্ট মানে প্রাচীন, আর কন্টেম্পোরারি মানে হচ্ছে বর্তমান যুগের, বর্তমান সময়ের। সো আমরা হচ্ছে 11 নম্বরে আসি। 11 নম্বর, আচ্ছা তোমরা তো অ্যান্সার করা শুরুই করে দিয়েছো, সো আমি আর কি বলবো। আসাদ সরকার ডি 100% রাইট। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস রয়া ডি, তারপর শাহিদা আক্তার দৃষ্টি, সে খুবই মানে কনফিডেন্ট, ডি। ওকে, অনেকগুলো ডি। মিথিলা স্নেহা ডি, মনিকা ঘুমিয়ে কমেন্ট করেছে যে ডি। ওকে, থ্যাংক ইউ। তোমরা যেহেতু অ্যান্সার করে ফেলেছো, আমি জাস্ট তাহলে একবার করে বলে যাই, হ্যাঁ, অ্যান্সার গুলো আমি হচ্ছে একটু বলে যাই। যেমন আই বট 2 পেয়ার অফ ট্রাউজার্স, এটা হবে না, কারণ 2 অন বাদে যতগুলো তোমার হচ্ছে সংখ্যাবাচক ওয়ার্ড রয়েছে, যেমন 2, 3, 4, 5, 6, 7 এভাবে সবগুলোর পরে যখন কোনো নাউন আসে তার সাথে একটা এস যুক্ত হয়। যেমন আই বট 2 পেয়ার্স অফ ট্রাউজার্স, যদি পেয়ার্স থাকতো তাহলে এটা হতো। ওকে, ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস? তো দেখো অ্যাডভাইস এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে এস যুক্ত হয় না, সো এটাও ভুল। এরপর হচ্ছে আই রিড পোয়েট্রি অ্যাবাউট আ হর্স। আচ্ছা, পোয়েট্রি হচ্ছে দ্য আর্ট অফ মেকিং পোয়েট্রি, বা এটা হচ্ছে সাহিত্যের একটা শাখা, সো এটা হবে না। যদি এরকম হতো আই রিড আ পোয়েম অ্যাবাউট আ হর্স, তাহলে একটু আই রিড আ পোয়েম, অথবা যদি এরকম হতো আই রিড আ পিস অফ পোয়েট্রি অ্যাবাউট আ হর্স, তাহলে সেটা হতো। সো ডি নম্বর অপশন আমাদের সঠিক। এই অপশনে কোনো ভুল নেই। বাট তোমরা যদি তোমরা অনেকে এটা বলতে পারো যে ভাইয়া ওয়ার্ক তো হচ্ছে আনকাউন্টেবল নাউন, সো আনকাউন্টেবল নাউন হচ্ছে ওয়ার্ক, তো এটার সাথে কেন এস যুক্ত হলো? দেখো ওয়ার্ক দ্বারা যখন সাহিত্যকর্ম বোঝায়, কি বোঝায়? সাহিত্যকর্ম বোঝায়, তখন তার সাথে এস যুক্ত হতে পারে। এখানে হচ্ছে ফেমাস ওয়ার্কস বলতে তার বিখ্যাত সাহিত্যকর্মগুলোর কথা বলা হয়েছে। তো হ্যামলেট ইজ ওয়ান অফ দ্য শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্কস। এখানে একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে অন অফ এর পরে যে নাউন থাকে সেই নাউনের সাথে একটা এস যুক্ত হয়, সো সেই হিসেবে এখানে একটা এস যুক্ত হয়েছে।
সো হচ্ছে তোমরা যারা ডি অ্যান্সার করেছো, যারা ডি 100%, 1000%, 2000% করেছো, সুলতানা শারমি, প্রভা ইসলাম, তোমাদের নাম তোমরাই যারা কমেন্ট করছো এখানে তোমরাই দেখছি আমি বারবার কমেন্ট করছো, সো নামটা এবার নিলাম না, তোমাদের সবারগুলো হয়েছে। হ্যাঁ, তোমাদের সবারগুলো হয়েছে। সুলতানা শর্মী সে নতুন কমেন্ট করেছে ডি, হ্যাঁ হয়েছে, সবারগুলোই হয়েছে। মনিকা ঘুমাই সে কমেন্ট করেছে ভাইয়া ইংলিশ রিটেন পার্টের ক্লাস চাই। আচ্ছা, রিটেন পার্টের ক্লাস আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো তার নামটা অনেক ফানি, পড়তে গেলে হাসি পাচ্ছে আমার। সো আমরা হচ্ছে 11তে চলে আসলাম, এবার হচ্ছে 12তে যাব। দেখি তোমরা এটা পারো কিনা। এখানে বলছে ইন্টারজেকশন কোনটা। দেখো পার্টস অফ স্পিচের একদম বেসিক থেকে কোয়েশ্চেনটা এসেছে। দেখো ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসে ইন্টারজেকশন থেকে এভাবে কোয়েশ্চেন আসে নাই। হ্যাঁ, নর্মালি তোমার নাউন, প্রোনাউন, তারপর অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো থেকে কোয়েশ্চেন আসে, বাট ইন্টারজেকশন খুবই সিলি একটা গ্রামার, বাট এখান থেকে চলে এসেছে। সো কোন গ্রামারকে হচ্ছে তোমার কি বলে ইগনোর করা যাবে না। হ্যাঁ, মানে খুবই কমন গ্রামার যেগুলো, এগুলো ইগনোর করা যাবে না। মোটামুটি একটা ধারণা তোমার রাখতে হবে। ওকে, একটা রাখতে হবে। সো হচ্ছে আমরা কি করব, অ্যান্সার করে ফেলো তোমরা, একটু অ্যান্সার করে ফেলো ভাই আপুরা, একটু অ্যান্সার করে ফেলো, কষ্ট করে ফেলো। ওকে, সো আমরা হচ্ছে ইন্টারজেকশন কোনটা সেটা আমরা একটু বের করি। দেখো, দিস ইজ নট হোয়াট আই মেন্ট, দিস ইজ নট হোয়াট আই মেন্ট, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, মানে দুইটা পার্ট। এই সেন্টেন্সের দুইটা পার্ট মাঝখানে হোয়াট দ্বারা যুক্ত হয়েছে। তার মানে এটা বুঝতে পারছো, এটা কনজাংশন। তার মানে হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই, হাউ, হুম, হু, হুইচ, হুজ, এই যে তোমার রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে এগুলো সব মানে বাক্যের মাঝখানে যখন থাকে সেটা তুমি নিশ্চিতভাবে ধরে নিতে পারো এটা কনজাংশন। সো এই হোয়াটটা হচ্ছে তোমার ইন্টারজেকশন না কনজাংশন। সো ওয়ার, এই দেখো বাক্যের মাঝখানে এসেছে। ডু ইউ নো একটা বাক্য, দ্য প্লেফুল পেঙ্গুইনস লিভ আরেকটা বাক্য। সো দুইটার মাঝখানে এসেছে হোয়ার। সো এরকম দুইটা একটা বাক্যের মাঝখানে যখন হচ্ছে এরকম হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই, হাউ, হুম, হু, হুইচ, হুজ এগুলো ইউজড হয় তখন হচ্ছে তোমার সেটা কনজাংশন হয়। একইভাবে ইয়েট, দেখো হি স্টাডিড হার্ড একটা বাক্য, হি কুড নট পাস দ্য টেস্ট আরেকটা বাক্য, মাঝখানে কি ইয়েট। সো এটাও কনজাংশন। কনজাংশনের কাজ কি? কনজাংশনের কাজ হচ্ছে দুইটা বাক্যকে একত্রিত করা। কি বললাম? দুইটা বাক্যকে একত্রিত করা। আর প্রিপোজিশন রয়েছে আরেকটা, প্রিপোজিশনের কাজ কি? দুইটা ওয়ার্ডকে সংযুক্ত করা। কনজাংশনের কাজ কি? দুইটা বাক্যকে সংযুক্ত করা, আর প্রিপোজিশনের কাজ হচ্ছে দুইটা ওয়ার্ডকে সংযুক্ত করা। হ্যাঁ, এটা হচ্ছে তোমরা না জানলে লিখে রাখতে পারো। সো এখানে এই অপশনটা আমাদের সঠিক, যে ওয়েল ইটস টাইম টু সে গুড বাই। এখন সে বলছে যে অনেকক্ষণ ধরে তারা কথা বলছে, তো কথার শেষে তারা বলছে যে বেশ হয়েছে, এখন হচ্ছে গুড বাই বলার সময়। ওকে, সো ওয়েল ইটস টাইম টু সে গুড বাই, এখন হচ্ছে গুড বাই বলার সময়। সো রিয়াদ ইসলাম রিয়া, তার হয়েছে কবির ইমনের হয়েছে, শান্ত হয়েছে, সুমাইয়া হুসাইনের হয়েছে, মনিকা ঘুমাইয়ের হয়েছে, শাহিদা আক্তার দৃষ্টির হয়েছে, সাদিকুন্নাহার, মিথিলা স্নেহা, সুলতানা শর্মী, ফারহানা খাতুন, জান্নাতুল ফেরদাউস রায়া, সাদিকুন্নাহার সবার হয়েছে, আকবর হুসাইনেরও হয়েছে, শান্তরও হয়েছে। এই তো তোমাদের সবারই হয়েছে। ইউ গাইস আর রিয়েলি গ্রেট, রিয়েলি গ্রেট। আচ্ছা 13 নম্বর কি, এইটা দেখি তোমরা পারো কিনা, তোমাদের ইংলিশ বানানে কার কত বেশি দক্ষতা আছে আমি একটু দেখতে চাই। এখানে বলছে উইচ ওয়ার্ড ইজ মিসস্পেলড, মানে কোন বানানটি ভুল। দেখি তোমরা পারো কিনা বলতে যে কোন বানানটি ভুল, আমি একটু দেখি তোমরা পারো কিনা। তোমরা একটু কমেন্ট করো, দেখি তোমরা পারো কিনা, বাট আমি হচ্ছে করে দিচ্ছি তোমাদের। দেখো রিসেন্ট, আর ই সি এন টি, রিসেন্ট, এটা সঠিক অ্যান্সার, এটা ভুল অ্যান্সার না, মানে এটা সঠিক বানান আর কি। সো এটা হচ্ছে সঠিক বানান, সো এটা হবে না। রিসেস, এটাও সঠিক বানান, সো এটা হবে না। রিসেস মানে হচ্ছে দীর্ঘ ছুটি বা অবকাশ। আচ্ছা রিসিভ, আর ই সি ই আই ভি, রিসিভ, এটা হচ্ছে সঠিক বানান। ভুল বানান হচ্ছে রিসিট। হ্যাঁ, রিসিট, এটা হচ্ছে ভুল বানান। দেখো এটা সঠিক বানান হচ্ছে আর ই সি আই পি টি, রিসিট। তোমরা অনেকে এটার ভুল উচ্চারণ করো এভাবে যে রিসিপ্ট বলো, এটা রিসিপ্ট না, এটা হচ্ছে কারেক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে রিসিট। ওকে, রিসিট। সো তোমাদের সবার অ্যান্সার গুলোই হয়েছে। তো তোমাদের বাংলা ইংলিশ বানানে তো অনেক দক্ষতা। আসাদ সরকার সে তো সবসময় 100%, আমার শুরুর ক্লাস থেকেই সে হচ্ছে সবসময় অনেক কনফিডেন্ট থাকে, এবং তার ওভার কনফিডেন্ট খারাপ না, তার সবগুলো অ্যান্সারই হয়। সো তোমাদেরও অনেকে কনফার্ম অ্যান্সার করেছো, হ্যাঁ তোমাদের সবারগুলো হয়েছে। রিয়েলি গ্রেট। জান্নাতুল ফেরদাউস, রয়া, শান্ত, দৃষ্টি, রিয়াদ, মাহবুব, হ্যাঁ ঘুমাই, তারপর হচ্ছে ইমন,
শর্মি, আকবর, সবার গুলো হয়েছে, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবার গুলো অ্যান্সার গুলো হয়েছে। এবার দেখি তোমরা বাক্য নির্ণয় করতে পারো কিনা। সেন্টেন্স পাঁচ প্রকার, হ্যাঁ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, এইগুলো অবজেক্টিভ, এইগুলো হচ্ছে তোমাদের বাক্য, পাঁচ প্রকার সেন্টেন্স। সো এই পাঁচ প্রকার সেন্টেন্স এখানে চারটা দেওয়া রয়েছে, ইম্পারেটিভ, ডিক্লারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি। এই ইন মাই অপিনিয়ন এখানে একটা কমা হবে, রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ আ গ্রেট প্লে। এইটা কোন ধরনের বাক্য, দেখি তোমরা পারো কিনা। সো আমি হচ্ছে একটু সহজে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে বলছি এক্সক্লামেটরি। তো এক্সক্লামেটরি সেন্টেন্স হলে তো শেষে একটা বিস্ময়সূচক চিহ্ন থাকতো, তাই না? নাই, সো এটাও ভুল। ইন্টারোগেটিভ, এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে তো শেষে তোমার একটা প্রশ্নবোধক চিহ্ন থাকতো, তাই না? নাই, সো এটাও না, ইন্টারোগেটিভও না। এখন হচ্ছে ইম্পারেটিভ। এখন ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবো? দেখো ভার্ব দ্বারা যখন বাক্যটা শুরু হবে, যেমন ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ, ডু দ্য ওয়ার্ক, কাজটা করো, ডু ভার্ব দ্বারা বাক্যটা শুরু হয়েছে, সো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আবার লেট দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়, লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটা করতে দাও, সো লেট দ্বারা আর মানে একদম সচরাচর মানে কি বলে ডিরেক্টলি যদি ভার্ব দ্বারা তোমার বাক্যটা শুরু হয় সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। বাট এখানে দেখো ভার্ব দ্বারা বাক্যটা শুরু হয় নাই, এখানে রয়েছে রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার, হ্যাঁ, ইজ আ গ্রেট প্লে। এটা হচ্ছে তোমার ডিক্লারেটিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ সেন্টেন্স কি? অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা চিনো না? অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স চিনতে হবে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইভাবে থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন এটা সাবজেক্ট, এইটা হচ্ছে তোমার ভার্ব, এটা হচ্ছে তোমার অবজেক্ট। 15 নম্বর কি বলছে? হোয়াটস আ সিনোনিম অফ অ্যানিমাসিটি। সো এটার সিনোনিম কি হবে দেখি তোমরা পারো কিনা। আগেরটা তোমরা পেরেছিলে, হ্যাঁ, আগেরটা তোমরা পেরেছিলে, সো এটা তোমরা পারো কিনা সেটা আমি একটু দেখতে চাই। সো মিথিলা স্নেহা কমেন্ট করেছে ইস্ট অর ওয়েস্ট, খালিদ ভাইয়া ইজ দ্য বেস্ট। ওয়াও, क्या कविता बोला तुम। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। ফারহানা খাতুন বি, সাদিকুন্নাহার বি, মনিকা ঘুমিয়ে কমেন্ট করছে, মনিকা ঘুমাই ডি। আচ্ছা, বি ডি তে চলে আসছে, তার মানে এখানে সমস্যা, তাই না? আচ্ছা, সমস্যা নাই, মিথিলা স্নেহা বি, সবাই হচ্ছে তোমার বি কমেন্ট করছে, বাট কিছু কিছু হচ্ছে ডিও কমেন্ট করছে। আচ্ছা, আজমিন হক ঐশী, কয়টা থেকে ক্লাস শুরু হয় ভাইয়া? আমাদের ক্লাস হচ্ছে 8:30 থেকে শুরু হয়, হ্যাঁ, 8:30 থেকে শুরু হয় আপু। সো তুমি হচ্ছে ঠিক 8:30টায় আমাদের ক্লাসটা শুরু হয়, তো তুমি রাইট টাইমে জয়েন করতে পারো। আচ্ছা, শাহিদা আক্তার দৃষ্টি ডি। আচ্ছা, সিনোনিম বলেছে, হ্যাঁ, একটু ভালোভাবে দেখতে হবে, সিনোনিম বলেছে। আচ্ছা, সো আচ্ছা, আমরা হচ্ছে সামনের দিকে আগাই। সামনে আগাই বলতে এটার অ্যান্সার করেছে অ্যানিমাসিটি মানে কি? শত্রুতা। তো এখন আমরা হারমোনি মানে কি? হারমোনি মানে হচ্ছে মিল, হ্যাঁ, সঙ্গতি, এটা। সো এটা হচ্ছে সিনোনিম না, এটা হচ্ছে অ্যান্টোনিম। সো এরপরে কি বলছে? সেরেনিটি, এটা মানে হচ্ছে প্রশান্তি। সো এটা হচ্ছে অ্যানিমাসিটির সাথে কোনো মিল নাই, মানে এটা হচ্ছে তোমার, এটাও তোমার অ্যান্টোনিমের ভিতরে পড়ে। এবার হচ্ছে অ্যামিটি মানে হচ্ছে বন্ধুত্ব, হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা বন্ধুত্ব। সো এখানে একটা বি নম্বর অপশন রয়েছে, এটা হচ্ছে এনমিটি, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে সিনোনিম, এনমিটি মানে হচ্ছে শত্রুতা। সো এটা খুবই সহজ, আমরা হচ্ছে এটাতে বেশি সময় ব্যয় করব না। আমরা হচ্ছে দেখো ঢাকা ইউনিভার্সিটি 2023-24 সেশনের অর্থাৎ লাস্ট সেশনের কোয়েশ্চেনগুলো সলভ করা শেষ। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে 22-23 সেশনের কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। সো আমাদের এই যে শি হ্যাজ হ্যাপিলি বিন ম্যারিড, এখান থেকে আমাদের 22-23 সেশনের কোয়েশ্চেন শুরু হয়েছে। সো আমরা এখন 22-23 সেশনের কোয়েশ্চেনগুলো সলভ করব। ওকে, সো হাসানুল বাড়ি ভাই, আপনার হিন্দি বলাটা সেই, থ্যাংক ইউ, যদিও এতটা ভালো হিন্দি পারি না, বাট কিছুটা পারি। সুলতানা শর্মি ডি নম্বর, এটা কোন? আচ্ছা, অ্যানিমাসিটি, এনমিটি, শত্রুতা, সাদিকুন্নাহার, হ্যাঁ আপু তোমার হয়েছে। শাহিদা আক্তার দৃষ্টি, ভাইয়া দেরি করে ফেলছি অনেক, সমস্যা নাই আপু, সামনে থেকে ফার্স্ট ট্রাই করবে। এরপরে হচ্ছে RNFS, সে হচ্ছে তার 2 বন্ধুকে, মেবি 3টা বন্ধুকে মেনশন করেছে, থ্যাংক ইউ ভাইয়া। সে হচ্ছে তার বন্ধুদেরকে নিয়ে ঢাবিতে চান্স পেতে চাই। দ্যাটস গ্রেট, রিয়েলি গ্রেট। শাহিদা আক্তার দৃষ্টি ভুল হয়েছে,
সমস্যা নাই, ভুল হইতে হইতে শিখবে। মনিকা ঘুমায়, সে ঘুমিয়ে ঘুমিয়ে অ্যান্সার করলেও তার অ্যান্সারগুলো হচ্ছে। আচ্ছা, ফারহানা খাতুন সি, তোমরা অ্যান্সার করে ফেলো, আমি একটু বুঝিয়ে দিই। হ্যাঁ দেখো এটার অ্যান্সার কি হবে তার আগে আমি তোমাদের একটু বলি, সেটা হচ্ছে কোথায় গেল, দেখো বি অথবা গেট, গেট ম্যারিড, বি অথবা গেট ম্যারিড টু সামওয়ান, কি বললাম, সামওয়ান, বি অথবা গেট ম্যারিড টু সামওয়ান মানে হচ্ছে কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। ওকে, আচ্ছা তোমরা একটা বাক্য তৈরি করো তো দেখি পারো কিনা, যে আমি তার সাথে বিয়ে করতে চাই, মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই বা আমি তার সাথে বিয়ে করতে চাই। এটা তোমরা একটু দেখি বাক্য তৈরি করো, দেখি তোমরা পারো কিনা, যে আমি তার সাথে বিবাহ করতে চাই, আই ওয়ান্ট টু, এরপরে কি হবে বলো দেখি, তোমরা ইংলিশে কত ভালো বা কত খারাপ একটু আমি দেখি তোমরা পারো কিনা। সো একটু করার চেষ্টা করো। আমি হচ্ছে তোমরা বললেই আমি অ্যান্সারটা করবো, শুরু করবো আর কি। সি 100% রাইট, আসাদ সরকার, সে অল দ্য টাইম সে হচ্ছে 100%ই রাইট থাকে। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। আচ্ছা, সো সাদিকুন নাহার ম্যারিড টু, বিয়ে করা, আই ওয়ান্ট টু ম্যারি হিম। হ্যাঁ, মনিকা ঘুমায়, আই ওয়ান্ট টু ম্যারি হিম, এটাও হবে। বাট তোমরা আরো স্ট্যান্ডার্ড এভাবে বলতে পারো যে আই ওয়ান্ট টু গেট ম্যারিড টু হিম, আমি তার সাথে বিয়ে করতে চাই। ওকে, গেট ম্যারিড টু হিম, আমি তার সাথে বিয়ে করতে চাই। সো এই সাথে অর্থে করতে গিয়ে তোমরা অনেক সময় যেটা করো, উইথ বসিয়ে ফেলো। কি বসাও? উইথ বসিয়ে ফেলো, যে আই ওয়ান্ট টু গেট ম্যারিড উইথ হিম, নট উইথ হিম, টু হিম হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বুঝতে পেরেছো? সো এখানে দেখো হ্যাজ, এখানে হচ্ছে বি ভার্ব, এটা কি আছে দেখো, সাবজেক্ট হ্যাজ রয়েছে, এরপরে তোমার বিন রয়েছে। বিন কি? বিন হচ্ছে বি ভার্বের 3 নম্বর ফর্ম। বি ভার্ব কি? অ্যাম, ইজ, আর 1 নম্বর ফর্ম, ওয়াজ, ওয়ার 2 নম্বর ফর্ম, আর 3 নম্বর ফর্ম হচ্ছে বিন। সো এখানে বিন রয়েছে, তার মানে বিন ম্যারিড টু। ওকে, তাহলে হবে she has happily been married to the poet for the last 10 years. ওকে, 10 বছর ধরে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ বা সুখের সংসার করছে। আচ্ছা, সুলতানা শর্মী, I want to get married to him, yes হয়েছে। I want to get married হয়েছে, কার সাথে বিয়ে করবে সেটা তুমি বলো নাই। রিয়াদ ইসলাম, রিয়াদ, I want to get married to her, with her না, এই যে ভাইয়া ভুল করে ফেলেছো, to her হবে। হ্যাঁ, সাথে অর্থে, সাথে অর্থ আসলেও এখানে with হবে না, to হবে ভাইয়া। হ্যাঁ, একটু ঠিক করে নাও। আচ্ছা, আকবর হুসাইন, I want to be married to her, yes that's one correct, that's one also correct। এবার হচ্ছে মিথিলা হাসান, I want to marry him, এটাও হবে। ম্যারি সরাসরি ইউজ করা যায়, হ্যাঁ, I want to marry him, আমি তাকে বিয়ে করতে চাই, এভাবে হয়, সমস্যা নেই। আর আরেকজন সাদিকুন নাহার, সে আরেকটু বাড়িয়ে একটা কমেন্ট করেছিল যে ম্যারিড অফ, হ্যাঁ বিয়ে দেওয়া, ম্যারিড অফ এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, এটার অর্থ হচ্ছে বিয়ে দেওয়া, হ্যাঁ কাউকে বিয়ে দেওয়া। সো এখানে সঠিক আনসার হচ্ছে আমাদের সি, আমরা হচ্ছে সামনে আগাই। সো এখানে বলছে ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট ড্যাশ দ্য বুক। আচ্ছা, এখানে কি হবে দেখো, এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স থেকে তোমাদের কোয়েশ্চেনটা এসেছে। কি থেকে কোয়েশ্চেনটা এসেছে? সিকোয়েন্স অফ টেন্স থেকে কোয়েশ্চেনটা এসেছে। এখন সিকোয়েন্স অফ টেন্স এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, খুবই ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে বিগত বছর গুলোতে এখান থেকে কোয়েশ্চেন আসতে দেখা গিয়েছে, ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য তোমার পাবলিক ইউনিভার্সিটি গুচ্ছতে। ওকে, সো আমরা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স নিয়ে আমি একটা, এই তো কিছুদিন আগে একটা ভিডিও দিলাম, ওই ভিডিওটা দেখলে তোমাদের সিকোয়েন্স অফ টেন্স নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না, ইউটিউবে ভিডিওটা আছে, তো দেখে নিতে পারো। সো এখানে দেখো সিকোয়েন্স অফ টেন্স কিভাবে বুঝলাম, দেখো যখন একটা সেন্টেন্সের দুইটা পার্ট থাকে, যেমন ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, একটা পার্ট মানে এটা সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, বাকি অংশ রয়েছে, এরপরে আরেকটা পার্ট রয়েছে, সেই পার্টে সাবজেক্ট ভার্ব রয়েছে। কি হবে দেখো, এখানে রয়েছে আই রিড, আই ওয়াজ রিডিং, আই হ্যাড রিড, আই হ্যাভ রিড, এটা কোনটা হবে সেটা হচ্ছে বিষয়। সো একটা সেন্টেন্সের যখন এরকম দুইটা পার্ট থাকে তখন দ্বিতীয় পার্ট, ওকে, দ্বিতীয় পার্টে কোন টেন্স হবে সেটা তোমার নির্ণয় করে দেয়, সেটা নির্ণয় করে দেয় হচ্ছে ফার্স্ট পার্ট। এই যে ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এটা তোমার নির্ণয় করবে, এটা তোমার নির্ণয় করে দিবে, এটা তোমার নির্ণয় করে দিবে। সো এখন ফার্স্ট পার্টে যদি হচ্ছে পাস্ট টেন্স থাকে, কি থাকে, পাস্ট টেন্স থাকে, তাহলে যেটা হবে তোমার সেকেন্ড পার্টে পাস্ট টেন্সের 4টা থেকে যে কোনো একটা ইউজ করা যাবে, তাই না? ইউজ করা যাবে। তো সেই হিসাবে দেখো আই রিড, এটা তোমার কারেক্ট আনসার হতে পারে, কারণ রিড ভার্বের 1 নম্বর ফর্ম রিড আর 2 নম্বর ফর্ম হচ্ছে রেড, মানে একই, মানে স্পেলিংটা একই। সো এটাও হতে পারে। আই ওয়াজ রিডিং, এটাও হতে পারে, কারণ এটা পাস্টে আছে, তাহলে এটাও পাস্ট হবে।
এবার হচ্ছে আই হ্যাড রিড, এটা হতে পারে, বাট আই হ্যাভ রিড এটা কখনোই হবে না, কারণ এটা প্রেজেন্টে রয়েছে। এখন কথা হচ্ছে যদি একাধিক অপশন পাস্ট টেন্সের থাকে তাহলে তুমি কোনটা অ্যান্সার নেবে? হ্যাঁ, তখন গ্রহণযোগ্য অ্যান্সার হবে তোমার পাস্ট পারফেক্ট টেন্স, আই হ্যাড রিড, এটা তোমার সঠিক অ্যান্সার। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। ওকে, সো যখন একাধিক পাস্ট অপশন থাকবে তখন তোমার কারেক্ট অ্যান্সার হবে কোনটা? কারেক্ট অ্যান্সার হবে তোমার পাস্ট পারফেক্ট। সো সাদিকুন নাহারের হয়েছে, সুলতানা শর্মির হয়েছে, জান্নাতুল ফেরদৌস রয়া হয়েছে, শাহিদা আক্তার দৃষ্টি, সে মেবি আপু এটা হয় নাই, আমি বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়েছে। ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাড রিড দ্য বুক। মিথিলা স্নেহা হয়েছে, আচ্ছা। এরপরে হচ্ছে মনিকা ঘুমাই, তারও অ্যান্সার হয়েছে। ইমতিয়াজ মাহমুবেরও হয়েছে, হাফসা ইসলামের হয়েছে, ফারহানা খাতুন পাস্ট পারফেক্ট টেন্স, ইয়েস সবার গুলো হয়েছে। রিয়েলি গ্রেট, খুব ভালো লাগছে তোমাদের কমেন্টগুলো পড়ে, মানে তোমরা পারছো। আচ্ছা, এবার তোমরা হচ্ছে তোমাদের আরেকটু পাণ্ডিত্যের পরিচয় দাও, আমি চাই যে তোমরা দেখি কারা অ্যান্সারটা পারো। এখানে বলছে the accident not only dash his leg but also his joint, এই ধরনের কোয়েশ্চেন আসতে দেখা যায়। ওকে, এই যে not only but also এগুলোকে বলা হয় correlative conjunction। ওকে, সো আরো কিছু correlative conjunction রয়েছে, যেমন হচ্ছে তোমার both dash dash and dash, এরপরে রয়েছে তোমার either, neither, dash, nor, আর কি আছে either, either, dash, or। দেখো এগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন বলে, নট অনলি বাট অলসো, বোথ, ড্যাশ ড্যাশ, এন্ড ড্যাশ, নিদার ড্যাশ নর ড্যাশ, ইদার ড্যাশ অর ড্যাশ, এগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। সো এখন তোমরা হচ্ছে কমেন্ট করো, আমি দেখবো তোমাদের কাদেরগুলো হচ্ছে আর কাদেরটা হচ্ছে না। হ্যাঁ, এখন এই কোরিলেটিভ কনজাংশনের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে তোমার এই যে দুইটা শূন্যস্থান থাকে, তাই না? দুইটা শূন্যস্থান থাকে, এবং দুইটা শূন্যস্থানে একই জিনিস বসে। কি বসে? একই জিনিস বসে। এবার তোমরা অ্যান্সারটা করো। অর্থাৎ এখানে যদি নাউন বসে তাহলে এখানেও নাউন বসবে, এখানে যদি ভার্ব বসে তাহলে এখানেও ভার্ব বসবে, এখানে যদি তোমার অ্যাডজেক্টিভ বসে তাহলে এখানে তোমার অ্যাডজেক্টিভ বসবে, মানে সেম জিনিস বসবে। বুঝতে পেরেছো? এখন আসো আমরা একটা অ্যান্সার করি। এ নম্বর কি বলছে? এখানে বলছে ব্রেকস। আচ্ছা, এখানে ব্রেকস, এখন দেখো ব্রেক সাথে, ব্রেক যে ভার্ব, এই ভার্বের সাথে একটা এস যুক্ত রয়েছে, বাট এই ডিসলোকেটের সাথে কি এস আছে? নেই। সো এটাও ভুল। ঠিক আছে, একই জিনিস হতে হবে, এটার সাথে এস আছে তাহলে এটার সাথেও এস থাকতে হবে, নাই, সো এটা ভুল। আচ্ছা, এরপরে বলছে আমরা হচ্ছে সি নাম্বার কি বলছে? ব্রোক, ডিসলোকেটিং। আচ্ছা, ব্রোক ভার্বের 2 নম্বর ফর্ম, ভার্বের 2 নম্বর ফর্ম। হ্যাঁ, ব্রোক, ব্রেক, ব্রোক, ব্রোকেন। আচ্ছা, 2 নম্বর ফর্ম ঠিক আছে, ভার্বের 2 নম্বর ফর্ম। ডিসলোকেটিং, এটা তো আবার ভার্বের 2 নম্বর ফর্ম না, তাই না? তাহলে এটা তো হবে না, কারণ এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, বাট এটার সাথে আবার আইএনজি যুক্ত করে দিয়েছে, নট, এটা সেম জিনিস না, সো এটাও ভুল। এবার হচ্ছে ব্রেকিং, ডিসলোকেটিং, দুইটার সাথে আইএনজি আছে, তার মানে কি এটা সঠিক অ্যান্সার? দুইটা তো সেম জিনিস। এখন একটা কথা আছে, সেটা হচ্ছে দেখো এই সেন্টেন্সে কোনো ভার্ব নেই। The accident not only dash his leg but also his joints. দেখো এই সেন্টেন্সে কোনো ভার্ব রয়েছে। এখন ভার্ব ছাড়া কি কোনোদিন কোনো সেন্টেন্স হয়? ভার্ব ছাড়া সেন্টেন্স হয়ই না। ও তোমার ধরো সাবজেক্ট অবজেক্ট না থাকলেও সেন্টেন্স হয়ে যায়, বাট ভার্ব ছাড়া কোনোদিন কোনো সেন্টেন্স হতেই পারে না। হ্যাঁ, কখনোই হয় না। যেমন আমি একটা যদি শব্দ বলি ডু, দেখো এটা কিন্তু একটা সেন্টেন্স, এটা কিন্তু একটা সেন্টেন্স, এটার কোনো সাবজেক্ট নাই, অবজেক্ট নাই, কিচ্ছু নাই, বাট এটা একটা ডু মানে করো, করো এটা। বাট তুমি হচ্ছে যদি বলো যে ইউ দা ওয়ার্ক, তো এটা কোনো সেন্টেন্স হলো? কোনো অর্থ আছে? কোনো মিনিং নাই, মিনিংলেস সেন্টেন্স। ওকে, সো তোমরা হচ্ছে আমি দেখবো তোমাদের অ্যান্সার কাদেরটা হয়েছে। আমি তাহলে বি নম্বর অপশনটা সঠিক, কারণ ব্রোক হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, ডিসলোকেটেড হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। সো সেম জিনিস আমরা পেয়ে গেলাম, আবার দুইটাই ভার্ব, সো আমাদের হয়ে গেল। সো দেখো দি অ্যাক্সিডেন্ট নট অনলি ব্রোক হিজ লেগ, অ্যাক্সিডেন্টটা শুধুমাত্র তার পা ভেঙে দেয়নি, বাট অলসো ডিসলোকেটেড, ডিসলোকেট মানে বিচ্ছিন্ন করে দেওয়া, স্থানচ্যুত করা, স্থানচ্যুত করে দিয়েছিল হিজ জয়েন্টস, তার জয়েন্ট গুলো। এবার দেখি তোমাদের অ্যান্সার কারগুলো হয়েছে। আচ্ছা, সাদিকুন নাহারের হয়েছে, আসাদ সরকার 100% রাইট, বি। আচ্ছা, তারটাও হয়েছে। হাফসা ইসলাম ডি হয় না আপু, সঠিক আনসার কোনটা? বি। আচ্ছা,
এরপর জান্নাতুল ফেরদৌস রয়া হয়েছে, তাসনিম তাসনিম হয়েছে, আমিনা আফরোজ হয় নাই আপু, আমি বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমাদের কাছে এখন বিষয়টা ক্লিয়ার। মনিকা ঘুমাই, পড়েছিলাম ভুলে গেছি, আবার মনে করে নাও। এই তো ভুলে যেতে হয়, মাঝে মধ্যে মনে থাকে না আর কি, প্র্যাকটিস করতে হয়, বেশি বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হয়। যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করবে তত বেশি তুমি নিয়মগুলো তোমার মাথায় গেঁথে যাবে। ওকে, সো বেশি বেশি প্র্যাকটিস করবে। সোহান বি হয়েছে, আলোদিশারি বি হয়েছে, মিথিনা স্নেহা ভুল গেল, যা হোক শিখে নিলাম। এই তো শিখে নিলে, এই তো এটাই শেখাটাই হচ্ছে এখানের মূল বিষয়, ভুল করাটা মূল বিষয় না। ভুল করলে সমস্যা নাই, ভুল করতে করতেই শিখবো আমরা। ওকে, ড্যাশ আচ্ছা হয়েছে। এটা হচ্ছে জুবাইল, আসলে সে জুবাইর নাকি জুবাইল আমি পড়তে পারছি না, তারটাও হয়েছে। আচ্ছা মনিকা পড়েছিলাম কিন্তু ভুলে গেলাম। কবিরা হুসাইন ডি কেন হলো না, ডি কেন হলো না? আচ্ছা ডি কেন হলো না আমি তো বলেই দিয়েছি ভাইয়া। দেখো দুইটা একই জিনিস, ব্রেকিং ডিসলোকেটিং, বাট এটা হবে না কারণ দেখো এই সেন্টেন্সে কোনো ভার্ব আছে? কোনো ভার্ব নেই। ভার্ব ছাড়া কি কোনোদিন সেন্টেন্স হয়? হয় না। হ্যাঁ, ভার্ব ছাড়া কোনোদিন সেন্টেন্স হয় না। সাবজেক্ট অবজেক্ট না থাকলেও সেন্টেন্স হয়ে যায়, বাট ভার্ব ছাড়া কখনোই সেন্টেন্স হবে না। ডু, আমি একটা ওয়ার্ড লিখেছিলাম ডু, ডু মানে কি করো, একটা সেন্টেন্স হয়ে গেছে, একটা ওয়ার্ডে একটা সেন্টেন্স এখানে। বাট তুমি যদি বলো ইউ দা ওয়ার্ক, হ্যাঁ সাবজেক্ট দা ওয়ার্ক তোমার অবজেক্ট, সো এখানে কোনো ভার্ব নাই, এটা সেন্টেন্স হয় নাই। ওকে, সো এই সেন্টেন্সে আমাদের কোনো ভার্ব নাই, আমাদের লাগবে হচ্ছে ভার্ব। ওকে, বাট ব্রেকিং, ব্রেকিং আইএনজি যুক্ত করে দিলে সেটা কি আর ভার্ব থাকে? সেটা তো আর ভার্ব থাকে না, সেটা কন্টিনিউয়াস ফর্মে ইউজ করছে আর কি, এটা হবে না। শাহিদা আক্তার দৃষ্টি ভাই আমার নাম বলেন নাই, এবার তো বললাম। ওকে, সো আই এম সরি। আচ্ছা যাই হোক, ভুল হয়েছে, তাও কি হয়েছে পরে আর গিলা ভুল হবে না ইনশাল্লাহ। আচ্ছা আমি দোয়া করি তোমার জন্য ভুল না হয়। আচ্ছা, সো তোমাদের যাদের নাম নিতে পারি নাই আমি দুঃখিত, হ্যাঁ এক্সট্রিমলি সরি। ওকে সরি, সামনে থেকে চেষ্টা করবো সবার নাম নেওয়ার। এখন এইটা যদি তোমরা না পারো তাহলে তোমাদের আজকে খবর আছে, হ্যাঁ বিশেষ করে 25-26 ব্যাচ, ইভেন 24 ব্যাচ, আমি তোমাদের সবাইকে এই নিয়মটা পড়িয়েছি। এটা হচ্ছে তোমার রাইট ফ্রম ভার্ব থেকে কোয়েশ্চেনটা এসেছে। যদি না পারো তাহলে কিন্তু আজকে তোমাদের 2 মিনিট ধরে কান অভ্যাস না, 2 মিনিট ধরে তোমরা দাঁড়িয়ে থাকবে, এটাই তোমাদের আজকে শাস্তি। হ্যাঁ শেষ করতে কত 20 মিনিট। আচ্ছা 10 মিনিট পরে আসছে তাহলে। আচ্ছা তোমরা দেখি পারো কিনা, না পারলে কিন্তু খবর আছে, তোমাদের সবার শাস্তি 2 মিনিট ধরে কান ধরে দাঁড়িয়ে থাকবে সবাই। আচ্ছা সো ফারহানা খাতুন বি, তোমরা বি অনেকে এ করছো আবার অনেকে বি, সো দেখি তোমরা পারো কিনা। দেখো আমি তোমাদের 24 ব্যাচ, 25 ব্যাচ, 26 ব্যাচ, তোমাদের সবাইকে আমি রাইট ফ্রম ভার্ব ক্লাসটা করিয়েছিলাম। ইভেন ইউটিউবে ভিডিওটা রয়েছে, আমাদের ওয়েবসাইটেও রয়েছে, পেজেও রয়েছে। সো সেখানে আমি পড়িয়েছিলাম শব্দে ভার্বের পূর্বে যদি কখনো মাইন্ড থাকে, কি থাকে মাইন্ড, মানে এই ওয়ার্ডটা যদি কোনো ভার্বের পূর্বে থাকে তাহলে কোনো সন্দেহ নেই আনডাউটেডলি সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তার মানে অ্যাকসেপ্টিং, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। অ্যাকসেপ্টিং এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এখন যারা বি দাও নাই, যারা হচ্ছে বি অপশনটা দাও নাই, অন্য অপশন দাগিয়েছো, তোমরা হচ্ছে একটু 2 মিনিট কান ধরে দাঁড়িয়ে থাকতে পারো। ওকে ওকে, সো তোমাদের ম্যাক্সিমাম বি অ্যান্সার করেছে, যেমন আজিম হক, ঐশী, সোহান, এবার হচ্ছে আমিনা শর্মী, আলোদ দিশারি, এরপর হচ্ছে অমিত, রয়া, তারপর হচ্ছে অ্যাকসেপ্টিং, ইকোন আহমেদ, তারটা হয়েছে মিথিলা স্নেহা হয়েছে, হ্যাঁ সে ক্লাস করেছিল, তোমাদের সবাইগুলো হয়েছে, বাট কারা জানি হচ্ছে ডি অ্যান্সার করেছিল, আমি দেখেছিলাম, তাদেরগুলো কিন্তু হয় নাই। ওকে, সো মাইন্ড থাকলেই সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আরো কিছু ওয়ার্ড রয়েছে যেমন মাইন্ড, আমি পড়েছিলাম লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ উইথ এ ভিউ টু, এরকম কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোর পরে অন্য ভার্ব আসলে সেটার সাথে আইএনজি যুক্ত হয়। সাদিকুন নাহার কি কমেন্ট করেছে, আই ডোন্ট মাইন্ড, উড ইউ মাইন্ড, লুক ফরওয়ার্ড টু, ইয়েস মাইন্ড থাকলেই, এক কথায় মাইন্ড থাকলেই পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এবার লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, হ্যাঁ এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এই ভার্বের পরে যে এটা আসে। আচ্ছা এরপরে আমরা হচ্ছে পরেরটাতে চলে যাই, দেখি তোমরা এটা পারো কিনা। এটা হচ্ছে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট থেকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে তোমাদের কোয়েশ্চেনটা এসেছে, সো এটা তোমাদেরকে পারতে হবে কিন্তু। সো
সো এটা আমরা একটু দেখি। দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোয়েশ্চেনটা এসেছে, বাট এখানে প্রিপোজিশনটা দেওয়া রয়েছে, আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটা বসাতে হবে। এখন কোনটা দেখো, অবজার্ভ অ্যাট বসে না, অবজার্ভের সাথে কখনো অ্যাট বসে না, এটা ভুল অ্যান্সার। সি এর সাথে অ্যাট বসে না, ভুল। গ্লান্সের সাথে অ্যাট বসে, হ্যাঁ। এরপরে স্টেয়ারের সাথে অ্যাট বসে। এখন গ্লান্সের সাথে অ্যাট বসলে তখন তার অর্থ হয় এক পলক দেখে নেওয়া, হ্যাঁ। যেমন আমি বললাম যেমন আমার হাতে কি রিস্ট ওয়াচ রয়েছে, তো আমি বললাম আই হ্যাভ গ্লান্স এট মাই রিস্ট ওয়াচ, তার মানে আমি আমার ঘড়িটি এক পলক দেখে নিলাম, অর্থাৎ আমি হচ্ছে টাইমটি দেখে নিলাম। সো গ্লান্স এট মানে হচ্ছে কোন রকম এক পলক দেখে নেওয়া, বুঝতে পেরেছো? সো এটা হবে না, আমাদের হচ্ছে স্টেয়ার অ্যাট, এটা হতে পারে। দেখো ইউ শুড নট ড্যাশ অ্যাট স্ট্রেঞ্জার্স দ্যাট ওয়ে, বলছে অপরিচিত ব্যক্তিত্বের দিকে। এখন স্টেয়ার অর্থ কি? স্টেয়ার অ্যাট মানে হচ্ছে চোখ বড় বড় করে, হচ্ছে মানে অনেকক্ষণ ধরে, হ্যাঁ, অনেক সময় ধরে কোনো ব্যক্তির দিকে তাকিয়ে থাকা বা কোনো কিছুর দিকে তাকিয়ে থাকা, মানে চোখ বড় বড় করে অনেক সময় ধরে কোনো কিছুর ধরে তাকিয়ে থাকা, যাতে হচ্ছে মানুষ একটু আনকমফোর্টেবল ফিল করে যে তাকানো বা যে দৃষ্টিতে। ওকে, সো এটাই হবে যে ইউ শুড নট স্টেয়ার অ্যাট, তোমার উচিত নয় এভাবে চোখ বড় বড় করে তাকানো, স্ট্রেঞ্জার্স অপরিচিত ব্যক্তিদের দিকে, দ্যাট ওয়ে এভাবে অপরিচিত ব্যক্তিদের দিকে চোখ বড় বড় করে তাকানো উচিত নয়, কারণ তারা আনকমফোর্টেবল ফিল করবে বা ভয় পাবে। সো হচ্ছে তাবরিয়া হাসনাত অমিত, সে আবার রিপ্লাই দিয়েছে যে এক্সট্রা জিনিয়াস। হ্যাঁ, শি ইজ ভেরি জিনিয়াস, কারণ আই থিঙ্ক সে হচ্ছে এগুলো পড়ে ফেলেছে অলরেডি। সো সে সবগুলো অ্যান্সার খুব ভালোভাবে করছে। ভেব ভেব করে তাকানো, শাহিদা একটা দৃষ্টি, সে আবার একটা চোখের ইমোজি দিয়েছে, হ্যাঁ, চোখের ইমোজি দিয়েছে, মানে সে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছে। এই তো তোমরা পারো। শাহিদা একটা দৃষ্টির হয়েছে, মনিকা ঘুমায় তারও হয়েছে, আগে পড়েছে স্টার অ্যাট হয়েছে, হাফসা হয়েছে, তোমাদের সবাইগুলো হয়েছে, হ্যাঁ, তোমরা সবাই জিনিয়াস। আচ্ছা, এরপরে এইটা হচ্ছে তোমাদের কোথা থেকে কোয়েশ্চেনটা এসেছে? ন্যারেশন থেকে কোয়েশ্চেনটা এসেছে। কোথা থেকে? ন্যারেশন থেকে কোয়েশ্চেনটা এসেছে। সো তোমাদের পারতে হবে আর কি এটা। সো তোমরা একটা অ্যান্সার করো, আমি একটু দেখি, দাঁড়িয়ে দেখি তো তোমরা কি অ্যান্সার করছো, হ্যাঁ। কারণ আমি তোমাদের কিন্তু প্রথম গাইডলাইন ক্লাসে বলেছিলাম যে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি টপিকের সাথে এইচএসসি যে সকল টপিকের মিল রয়েছে, সঙ্গতি রয়েছে, সেই টপিকগুলো দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ওকে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেই টপিকগুলোতে বেশি গুরুত্ব দিতে হবে। সো দেখি তোমরা অ্যান্সার করো। আমি হচ্ছে মিথিলা স্নেহা বলছে অল গাইস আর সো কিউট, এটা বলেন নাই ভাইয়া, এটা বলেন ভাইয়া। আচ্ছা, আসলে রিয়েলি ইউ গাইস আর সো কিউট, সো সুইট, এটাতে কোনো সন্দেহ নেই। সন্দেহ করলে তার ইমান থাকবে না, বুঝতে পারছো? মানে তোমাদের কনফিডেন্ট অনেক, তোমরা সবই অ্যান্সার পারছো। আচ্ছা, সো তোমরা অনেক কিউট। সো এই তো তোমরা সবাই অ্যান্সার করছো, তোমাদের হচ্ছে দেখছি আমি। সো আমি একটু বুঝিয়ে দিই, বোঝাতে তো হবেই। সো দেখো এটা খুবই সহজ। দেখো ইনডিরেক্ট স্পিচ লিখতে হবে। এখন ইনডিরেক্ট স্পিচ করতে গেলে আমাদের যদি হচ্ছে রিপোর্টেড স্পিচ, এই যে আই উইল হ্যাভ এ গ্লাস অফ মিল্ক, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের অংশে যদি হচ্ছে উইল থাকে, কি থাকে? উইল থাকে, তাহলে সেটা কি হয়ে যায়? উড হয়ে যায়। মে থাকলে কি হয়? মাইট হয়ে যায়, হ্যাঁ। এরপরে কি? ক্যান থাকলে কুড হয়ে যায়, এরকম হয়ে যায়। সো আমরা দেখবো যে কোন অপশনে উড রয়েছে, সেটা আমাদের সঠিক অ্যান্সার। মাইট না, ভুল। উড, হ্যাঁ, এটা সঠিক অ্যান্সার হতে পারে। ক্যান হবে না, উইল হবে না। সো এটাই আমাদের সঠিক অ্যান্সার, সি নম্বর। এই তো খুব সহজে আমরা অ্যান্সারটা করে ফেললাম। আকবর হোসেন 100% রাইট, তার হয়েছে আলোক দিশারির হয়েছে, শাহিদা একটা দৃষ্টির হয়েছে, অমিত হাসানের হয়েছে, ঐশীর হয়েছে, শর্মির হয়েছে, ইয়াসমিনের হয়েছে, মিথিলা স্নেহার হয়েছে, জান্নাতুল ফেরদৌসের হয়েছে, সাদিকুন্নার হয়েছে, সবার হয়েছে। তোমরা সবাই অনেক কিউট, রিয়েলি তোমাদের সবার অ্যান্সার হচ্ছে। আমি দেখলাম হাতে গোনা 2-1 জনের অ্যান্সার ভুল হচ্ছে, বাট তারা আবার শুধরে নিতে পারছে। সো তোমরা রিয়েলি এক্সট্রা কিউট, ওকে, নট কিউট, এক্সট্রা কিউট, তোমরা সবাই পারছো। সো আমরা হচ্ছে কোথায় চলে আসলাম? দেখো আমরা কোথায় চলে আসলাম, আমরা হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনে চলে আসলাম। সো তোমরা একটু অ্যান্সার করো তো দেখে এটা পারো কিনা। এটা একটু টাফ হবে তোমাদের ক্ষেত্রে, বাট একটু ট্রাই করো। আচ্ছা, অন্য দিনের মতো আজকে হচ্ছে আমাদের ব্যাটারিটা একটু চেঞ্জ করতে হবে। সো
30 সেকেন্ডের ভিতরে আমরা চলে আসছি, একটু বিরতিতে বা একটু ব্রেকে যাচ্ছি। সো 30 সেকেন্ডের ভিতরে আমরা চলে আসছি, একটু ওয়েট করো কষ্ট করে, আর অ্যান্সারটা করে ফেলার চেষ্টা করো। তো হয়েছে কারগুলো হয় না। সো এটা বোঝানোর আগে আমি একটু বোঝাতে চাই একটা জিনিস, সেটা হচ্ছে, সেটা কি দেখো, যে আমরা অনেক সময় বলি না যে আমি বিরক্ত বোধ করছি, তখন কি বলি? আই ফিল বোর্ড। আমি ক্লান্ত বোধ করছি, আই ফিল টায়ার্ড। ওকে, বা আমি ব্রোকেন, আই এম ব্রোকেন। ওকে, আই ফিল ব্রোকেন, এরকম ইউজ করি আর কি। সো এই যে ফিল, তারপরে যে বি ভার্ব গুলো রয়েছে, ফিল, তারপরে বি ভার্ব, লুক, এরকম কিছু ভার্ব রয়েছে যেগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব। সো লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এখন এই লিঙ্কিং ভার্ব অনেকগুলো রয়েছে, বাট আমি কি তোমাদের লিঙ্কিং ভার্বগুলো একটু বলে দিব, নাকি থাকবে, নাকি অ্যান্সারটা করে চলে যাব? দেখো, লিঙ্কিং ভার্ব রয়েছে অনেকগুলো। এই লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। কি বসে? অ্যাডজেক্টিভ বসে। যেমন টায়ার্ড, ক্লান্ত। ওকে, এক্সস্টেড, ক্লান্ত। তা হচ্ছে বোর্ড, বিরক্ত। এগুলো সবই হচ্ছে অ্যাডজেক্টিভ। সো ফিল, তারপরে বি ভার্ব যেগুলো রয়েছে, এম, ইজ, আর, ওয়াজ, আর, বিকাম, লুক, হ্যাঁ, সি, সিম, সাউন্ড, এরকম কিছু রয়েছে। সো দেখো, আমি হচ্ছে একটু বলে দিই, হ্যাঁ, জাস্ট একটু শর্টকাটে বলে দিচ্ছি। দেখুন, আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, স্যার লুকস ফ্যাট, কি লিখলাম? FAT, ফ্যাট, অ্যান্ড বিজি। কি? বি আর জি। স্যার লুকস ফ্যাট অ্যান্ড বিজি, বাট আই এম নট ফ্যাট। ওকে, আমি কিন্তু মোটা নই, আমি কিন্তু আমি স্কিনি। ওকে। আচ্ছা, একজন কমেন্ট করেছে আলোর দিশারি যে 30 সেকেন্ড আগে চলে আসছে, আরেকজন কমেন্ট করেছে সব জায়গায় দুর্নীতি। আচ্ছা, দুর্নীতি এখনো আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে। আচ্ছা, সো আচ্ছা, তোমার অনেকে কমেন্ট করেছে মনিকা ঘুমায়, আই ফেল ডিসঅ্যাপয়েন্টেড। ইয়েস, দ্যাটস ওয়ান রিয়েলি কারেক্ট। সো এখানে দেখো, স্যার লুকস ফ্যাট অ্যান্ড বিজি। সো স্যার, এই স্যার এসতে হচ্ছে তিনটা ভার্ব, সি সাউন্ড, সিম, সি সাউন্ড সিম। এসতে তিনটা ভার্ব, সি সাউন্ড সিম, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এরপর হচ্ছে লুক, এটাও একটা ভার্ব। ফ্যাট ইজ এফ তে একটা ভার্ব রয়েছে, সেটা কি? আচ্ছা, এফ তে তোমাদের একটা ভার্ব রয়েছে, সেটা হচ্ছে ভুলে গেলাম। আচ্ছা, ওটা পরে বলছি। এতে হচ্ছে তোমার অ্যাপিয়ার। কি হচ্ছে? অ্যাপিয়ার, APR, অ্যাপিয়ার। এরপর হচ্ছে টিতে হচ্ছে টেস্ট, TAST, টেস্ট। হ্যাঁ, টেস্ট মানে স্বাদ নেওয়া। সো এতে হচ্ছে অ্যাপিয়ার, টিতে হচ্ছে টেস্ট। আর বিতে হচ্ছে তোমার বি ভার্ব গুলো, যেমন এম, ইজ, আর, ওয়াজ, আর, এরপর হচ্ছে বিকাম। ওকে, এই ভার্বগুলো বিতে হচ্ছে বি ভার্বগুলো, এম, ইজ, আর, ওয়াজ, আর হচ্ছে বিকাম। আর তোমার জি যেটা রয়েছে শেষেরটা, গেট, গো, গ্রো। কি? গেট, জিটি, গেট, গো, জিও, গো, GROW, গ্রো। এগুলো সব হচ্ছে লিঙ্কিং ভার্ব। ওকে, সবগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, এফতে হচ্ছে তোমার ফিল। এই তো এফতে হচ্ছে ফিল। আই জাস্ট শর্ট টাইম মেমোরি লস, আমি ভুলে গিয়েছিলাম। এফতে হচ্ছে ফিল। সো ফিল, এই যে ভার্বগুলো রয়েছে, আচ্ছা এটা দেখেও তো আমার মনে পড়ার কথা ছিল। এই যে ফিল যে ভার্বটা রয়েছে, বেশি বলেছি, ভুলে গিয়েছি। সো ফিল যে ভার্বটা রয়েছে, এটাও লিঙ্কিং ভার্ব। সো এখানে যে ভার্বগুলো রয়েছে, স্যার লুকস ফ্যাট অ্যান্ড বিজি, এগুলো দিয়ে যেগুলো ভার্ব হয় সবগুলোই হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব। এখন এই ভার্বগুলোর পরে তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। এখন অ্যাডজেক্টিভ আমরা হচ্ছে খুঁজে একটু দেখি। দেখো, হিউমিলিয়েটিং, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ না। ওকে, শি ফিলস হিউমিলিয়েটিং, আইএনজি যুক্ত হয়েছে, এটা হবে না। অ্যাডজেক্টিভ চেনার আরেকটা উপায় হচ্ছে, যখন হচ্ছে ভার্বের সাথে ইডি যোগ হয় অনেক সময় অ্যাডজেক্টিভ হয়। যেমন এই যে হিউমিলিয়েটেড, এই দুইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে অপমানিত। হ্যাঁ, আমরা বলি না সে অপমান বোধ করছে, আমরা বলি অপমানিত বোধ করছে। হিউমিলিয়েটেড, নট হিউমিলিয়েটিং। ওকে, এরপর হচ্ছে শি ফিলস হিউমিলিয়েট, এই হিউমিলিয়েটটা হবে না, কারণ এটা ভার্ব। হিউমিলিয়েট মানে হচ্ছে অপমান করা। আচ্ছা, এরপরে কি? এরপরে দেখো, শি ফিল হিউমিলিয়েট, এটা নিতে পারি আমরা, বাট এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এর সাথে একটা এস যুক্ত হওয়ার কথা ছিল ভার্বের সাথে, বাট সেটা হয় নাই। সো এটাও ভুল। আমরা সঠিক অন্তর হচ্ছে শি ফেল্ট হিউমিলিয়েটেড অ্যাট হার ওন ল্যাক অফ ইনসাইট। সো সে হচ্ছে তার অন্তর্দৃষ্টির অভাবে সে অপমানিত বোধ করেছিল। সো তোমরা যারা অ্যান্সার গুলো করেছো, তোমাদের সবার গুলোই হয়েছে। দেখি তো কারা কারা এই অ্যান্সার করেছিল। সাদিকুন্নাহার, হচ্ছে ইকোন আহমেদ, সি ভাইয়া হয় নাই। আজিম হক, ঐশী, হ্যাঁ তোমার হয়েছে। সাদিকুন্নাহার A 100%। এরপরে হচ্ছে এই তো তোমাদের সবার গুলো হয়েছে। আলোদিশারি A
সিদ্দিকের হয়েছে, মনিকা ঘুমাই, তারও হয়েছে, ইয়েস তোমাদের সবারগুলো হয়েছে। হ্যাঁ, সো এই লিঙ্কিং ভার্ব যেগুলো আমি দেখালাম, স্যার লুকস, ফ্যাট অ্যান্ড বিজি, এগুলোর পরে সবসময় অ্যাডজেক্টিভ হয়। ওকে, সো এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এখানে বলছে যে প্রিপজিশন নির্ণয় করো, যে নিচের কোন সেন্টেন্সে বাট হচ্ছে প্রিপজিশন। দেখো, বাট হচ্ছে নরমালি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। কি হিসেবে ব্যবহৃত হয়? কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, কারণ বাট হচ্ছে নরমালি দুইটা সেন্টেন্সকে একত্রিত করে, সংযুক্ত করে। বাট বাট হচ্ছে প্রিপজিশন হিসেবেও ব্যবহৃত হতে পারে। এটা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, প্রিপজিশনের ভিডিও, ইউটিউবে পাবে। তো সেখানে আমি দেখিয়েছিলাম বাট কখন প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়। আজকের ক্লাসেও একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো আমরা দেখি তো নিচের কোন অপশনে বাট প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। সো ডি নাম্বার অপশন এটা সঠিক নয়, কারণ দেখো এখানে হচ্ছে টু ওয়াক। টু ওয়াক মানে কি? দেখো ভার্বের টু প্লাস ভার্ব, কি টু প্লাস ভার্ব মানে কি ইনফিনিটিভ। সো প্রিপজিশনের পরে, এগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো। ওকে, যে প্রিপজিশনের পরে কখনো ইনফিনিটিভ বসে না। কি বসে না? ইনফিনিটিভ বসে না। সো টু ওয়াক হবে না, বাট টু ওয়াক হবে না, এটা ভুল। এরপরে সি নম্বর অপশন যেটা রয়েছে, এটাও একই ভুল, যে আই ক্যানট বাট টু অ্যাডমায়ার। সো এটাও হবে না, কারণ প্রিপজিশনের পরে কি হয় না? প্রিপজিশনের পরে ইনফিনিটিভ হয় না। সো বি নম্বর অপশনটা দেখি, বি নম্বর অপশনটা কেন হবে না? দেখো বাট কই? এই যে বাট প্লে উইথ টয়েস। এখন বাট এখানে যদি প্রিপজিশন হতো, ওকে, তাহলে আমি তোমাদের রাইট ফ্রম ভার্বের ক্লাসে পড়িয়েছিলাম, প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, তাহলে সেই ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত হবে। কি হবে? আইএনজি যুক্ত হবে, বা মানে প্রিপজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। বাট এখানে কি কোনো আইএনজি আছে? প্লেইং রয়েছে? নেই। ওকে, এখানে বাট কি হলো? প্লেইং নেই। যদি এখানে প্লেইং থাকতো বাট প্লেইং উইথ টয়েস, তাহলে আমরা নিতে পারতাম, কারণ প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তার মানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এ, আই এম শিওর নো ওয়ান বাট হি উড নট ডু সাচ আ থিং। সো বাট কখন প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়, এটা নিয়ে একটু বলি। তাহলে এটা নিয়ে তোমাদের একটু বলি, সেটা হচ্ছে বাট কখন প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়। দেখো, নো ওয়ান, নান, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, এগুলোর পরে যখন বাট আসে তখন সেটা প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়। যেমন নো ওয়ান বাট, নোবডি বাট, এভরিওয়ান বাট। হ্যাঁ, এরকম এইগুলোর পরে যখন হচ্ছে বাট আসে তখন সেটা প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়। এখানে বলছে আই এম শিওর নো ওয়ান বাট, আমি নিশ্চিত, নো ওয়ান বাট হি, সে ছাড়া, would do such a thing, সে ছাড়া এই কাজটা আর কেউ করবে না। আমরা হচ্ছে তোমাদের যাদের এই অ্যান্সার করেছো, হ্যাঁ এই অ্যান্সার করেছো, তোমাদের সবারগুলো হয়েছে। যেমন গল্প, হ্যাঁ সে অনেক বেশি গল্প করে, তার হয়েছে। ইয়াসমিন, আচ্ছা সেনা সাদিকুন্নাহারের হয়েছে, তার সবগুলোই হচ্ছে। সিদ্দিক, ফারহানা খাতুন, আলোদ্দিশারি, হ্যাঁ তোমাদের সবারগুলোই হয়েছে। আচ্ছা, শাহিদা আক্তার, দৃষ্টি ভাইয়া, বি ইউনিট ক্লাস এটা? হ্যাঁ বি ইউনিট ক্লাস, বি ইউনিটের ক্লাস, মানে যেখানে হচ্ছে আর্টস, কমার্স এবং সায়েন্সের সবাই পরীক্ষা দিতে পারবে। ওকে, বি ইউনিটের ক্লাস আজকে আমাদের হচ্ছে বি ইউনিটের ক্লাস। ওকে, বি ইউনিটের ক্লাস। সো তোমরা হচ্ছে এবার এই এইটা করে ফেলো, এটা হচ্ছে আমাদের লাস্ট। এরপরে আমরা এটা হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন। আমরা হচ্ছে সামনে আর আগাবো না, দেখি তো সামনে কোয়েশ্চেন আসছে কিনা। আর একটু বেশি লং টাইম হয়ে গিয়েছে। আচ্ছা, আমি এটার একটু দেখি। এখানে তোমরা যদি ভালো করে সেন্টেন্স গুলো দেখো, মানে কারেক্ট সেন্টেন্সটা তোমাদের এখানে করতে হবে, উল্লেখ করতে হবে। তো দেখো এখানে রয়েছে সিন্স, এরপরে এখানে ফর, এখানে কি রয়েছে? ফর। তার মানে এইটা তোমাদের সিন্স আর ফর এর ব্যবহার থেকে এসেছে, ফর আর সিন্স এর ব্যবহার থেকে এসেছে। এই দুইটার ব্যবহার যে কত ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় কোয়েশ্চেন আসতে দেখা যায়। সিন্স। আচ্ছা, আলোদিশারি যে না ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ আপু আমাকে জানানোর জন্য, আমি থ্যাংক ইউ। সো সিন্স আর ফরের ব্যবহার থেকে এসেছে, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখো ফর মানে হচ্ছে টোটাল টাইম, ফর মানে কি টোটাল টাইম বোঝায়, মানে মোট সময় বোঝায়। যেমন হচ্ছে 2 ঘন্টা ধরে, 2 বছর ধরে, 2 মাস ধরে, হ্যাঁ ফর মানে ধরে অর্থ আসে। আর সিন্স মানে কি? সিন্স মানে হচ্ছে থেকে, মানে কোনো কাজ করার শুরুর সময় বোঝায়। যেমন সকাল থেকে, দুপুর হতে, বিকাল থেকে, 1971 সাল হতে, 2019 সাল থেকে, হ্যাঁ থেকে অর্থ আসে, এরকম আর কি। তো আমরা এবার হচ্ছে অপশন বাদ দেব। এখানে বলছে 10 ইয়ার্স, 10 বছর, 10 বছর কি টোটাল টাইম। সো এখানে ফর হলে একটা হওয়ার কথা ছিল, বাট এখানে সিন্স হয়েছে, এটা ভুল। they have known each other since 6 months, 6 মান্থ এটাও টোটাল টাইম, 6 মাস। সো টোটাল টাইম বোঝালে ফর হয়, সিন্স না। সো এটাও ভুল। I have known him for the beginning of the year, দেখো the beginning of the, এই বছরের শুরু থেকে, হ্যাঁ থেকে বোঝাচ্ছে, থেকে অর্থে সিন্স হয়, মানে কোনো কাজ শুরুর সময় বোঝাতে সিন্স হয়, নট ফর। ফর হচ্ছে টোটাল টাইম। সো এটা
এটাও ভুল, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এ। হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার ফর, তুমি এখানে কত বছর ধরে আছো বা কত সময় ধরে তুমি এখানে আছো। তো তোমাদের সবার অ্যান্সার হয়েছে ইমতিয়াজ বিন মাহবুব, আলোক দিশারি, মিথিলা স্নেহা, দৃষ্টি, সোহান, সবার নামে নিতে হবে, না হলে তোমরা অনেক রাগ করছো। সাদিকুন নাহার হ্যাঁ হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাহবুব, নোমর ভাইয়া, আচ্ছা সে হয়তো ইজ গেটিং টায়ার্ড। আবার অনেকে বলছে ভাই ক্লাস কন্টিনিউ করেন, আরো শেখান, কারণ অনেকগুলো নিয়ম মানে অনেক লং টাইম হয়ে গিয়েছে, তো তোমরা অনেকেই হচ্ছে টায়ার্ড ফিল করতে পারো, সেজন্য আমি জিজ্ঞেস করলাম যে ক্লাসটা আর কন্টিনিউ করবো কিনা। ওকে, সো মিথিলা স্নেহা, নোভা সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। মাহবুব সেও কমেন্ট করেছে সবকিছু ঠিকঠাক রয়েছে। সো গল্প ঘুমাই, what a name, ওকে, কি সুন্দর সুন্দর নাম, গল্প ঘুমাই, হ্যাঁ যে নামই হোক তোমাদের গুলো হয়েছে আপু। আচ্ছা ঐশীর হয়েছে, ও না সরি, কাল কি ক্লাস হবে, কাল কি ক্লাস হবে, আচ্ছা কাল কি ক্লাস হবে এটা হচ্ছে আমি এখন বলতে পারছি না, বাট হওয়ার সম্ভাবনা বেশি, হলে বাংলা ক্লাস হবে, হ্যাঁ তোমাদের বাংলা ক্লাস হবে। সো তোমরা হচ্ছে একটু গ্রুপে খেয়াল রাখবে, একটু নজর রাখবে, তাহলে বুঝতে পারবে যে কবে কোন ক্লাস হচ্ছে। সো মেহেদি হাসান এ, কালকে ক্লাস হতে পারে বাংলা ক্লাস, ওকে। মেহেদি হাসান এ হয়েছে, তোমাদের সবার গুলোই হয়েছে। সো আমরা হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন সলভ করলাম, লাইক অনেকগুলো কোয়েশ্চেন, এবং তোমরা সবাই অনেক রেসপন্সিভ ছিলে, অনেক সাড়া দিয়েছিলে। আমি তোমাদের আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য, এবং অনেক বেশি রেসপন্সিভ হওয়ার কারণে তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ, শুভকামনা এবং দোয়া থাকলো। তোমরা যারা ক্লাসটা করলে বা করছো, এখন থেকে উৎসুক আগ্রহী ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য, তোমরা সবাই যেন ঢাকা ইউনিভার্সিটি প্রাঙ্গণে ক্যাম্পাসে তোমাদের সাথে আমার দেখা হয়, আমি সেটাই দোয়া করি, কামনা করি। হ্যাঁ তোমরা সবাই ঢাবিতে আসো, আমি চাই এটা। আচ্ছা সুমন ইয়াসমিন গ্রুপ লিঙ্কটা দিয়েন ভাই। আচ্ছা আমি তোমার রিপ্লাই দিয়ে দিব, হ্যাঁ কমেন্টে রিপ্লাই দিয়ে দিব পেজ থেকে। আচ্ছা আব্দুল্লাহ ইবনে মাহবুব, আচ্ছা ক্লাস কখন স্টার্ট হয় ভাইয়া? হ্যাঁ 8:30 থেকে ক্লাস হয় আমাদের, সব এইচএসসি 25-26 যে ফ্রি কোর্স চলছে সেটাতে আমাদের 8:30 থেকে ক্লাস হয়। আবার আমাদের হচ্ছে অ্যাডমিশনের ক্লাসটা হচ্ছে 8:30 থেকে শুরু হয়, বুঝতে পেরেছো? আর তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, ওকে 24 ব্যাচ, তাদের জন্য আমাদের এক্সাম ব্যাচ চালু হয়েছে, ফ্রি এক্সাম ব্যাচ। প্রত্যেকটা এক্সাম তোমাদের ওয়েবসাইটে নেওয়া হবে, আমাদের CRDME www.crdme.com ওয়েবসাইটে তোমাদের নেওয়া হবে, এবং প্রতিদিন এক্সাম নেওয়া হবে, মডেল টেস্ট নেওয়া হবে, বুঝতে পেরেছো? এবং যে কোয়েশ্চেনগুলোতে তোমাদের সমস্যা হয় সেগুলো আবার সলভ ক্লাসও নেওয়া হবে, ইটস টোটালি ফ্রি, ওকে একদম ফ্রি। সো তোমাদের জন্য এক্সাম ব্যাচ শুরু হতে যাচ্ছে, খুব শীঘ্রই ঘোষণা আসবে, আগে থেকে তোমাদেরকে বলে দিলাম। সো তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো, তোমাদের জন্য আমাদের ক্লাসটা খুব বেশি হেল্পফুল হবে, বা আমাদের এক্সাম ব্যাচটা খুব বেশি হেল্পফুল হবে। কারণ এক্সাম দিলেই আমরা যখন এক্সাম কোয়েশ্চেনগুলো তৈরি করব, আমরা সবসময় চেষ্টা করি ঢাকা ইউনিভার্সিটি যেভাবে কোয়েশ্চেন করে সেভাবে কোয়েশ্চেন করার চেষ্টা করব। ওকে, সো এক্সামগুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এক্সাম বেশি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে, নিয়মগুলো মাথায় গেঁথে যাবে, এবং হচ্ছে ইভেনচুয়ালি ইন দ্য এন্ড তোমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে ভালো করবে। তোমাদের জন্য দোয়া থাকলো। সো মনিকা ঘুমায় এক্সাম দিতে চাই, এইচএসসি 24 ব্যাচ। আপু তুমি আমাদের CRDME গ্রুপে যুক্ত থাকো, আমরা খুব শীঘ্রই আমাদের পেজ এবং গ্রুপ থেকে ঘোষণা দিব। আমরা ওয়েবসাইটে, আমাদের নিজস্ব ওয়েবসাইটে তোমাদের জন্য ফ্রি এক্সাম ব্যাচের আয়োজন করেছি, সো খুব শীঘ্রই শুরু হবে, ওকে। আমরা সম্ভবত 7 তারিখ থেকে শুরু করব, বলে দিলাম 7 তারিখ থেকে। আচ্ছা সুলতানা শর্মী ডিউ, ইনশাল্লাহ, অবশ্যই কনফিডেন্স থাকতে হবে তোমার। আমারও একমাত্র চয়েস ছিল ঢাকা ইউনিভার্সিটি, আমি জগন্নাথ আর ঢাবি ছাড়া কোথাও ফর্ম তুলি নাই, ওকে। সো দীর্ঘ তেপান্তরের বাঁধ ভেঙে যায়, কোন এক আকাশ শুধু তাকে পেতে চায়। বাহ কি সুন্দর কবিতা, অনেক সুন্দর কবিতা বলেছে সাদিকুন নাহার। তোমরা যারাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেতে চাও, যারাই ক্লাসটা করলে, সবার জন্য মন থেকে দোয়া, তোমরা সবাই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, সবার জন্য অনেক অনেক দোয়া। হ্যাঁ ভাইয়া আপু তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া। আব্দুল্লাহ ইবনে মাহবুব, এক্সাম কখন করে হবে? আচ্ছা এক্সাম তোমাদের নর্মালি রাত 10টায় শুরু হবে, হ্যাঁ আমরা নর্মালি 7 তারিখ থেকে নর্মালি হয়তো শুরু করতে পারি। মিথিলা স্নেহা ডিউ, ইনশাল্লাহ দোয়া করি। গল্প তাহলে তো ভালোই হয়, হ্যাঁ ঠিক আছে। আলোক দিশারি মার্শাল্লাহ ক্লাসটা অসাধারণ ছিল ভাইয়া, থ্যাংক ইউ আপু। তোমাদের যাদের ক্লাসটা আমার ভালো লেগেছে, আমার ক্লাসটা ভালো লেগেছে, তোমরা হচ্ছে জানাতে পারো কেমন লেগেছে তোমাদের ক্লাসটা। হ্যাঁ আমার ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমি একটু দেখি।
কেমন লাগলো আমার ক্লাসটা আজকে। এরপরে ইমতিয়াজ এক্সাম দিতে চাই এইচএসসি 26 ব্যাচ, অবশ্যই যে কোনো তোমরা সবাই এক্সাম দিতে পারো, নো প্রবলেম, সবাই এক্সাম দাও, সবার জন্য ওপেন থাকবে, হ্যাঁ সবার জন্য ওপেন থাকবে, সবাই এক্সাম দাও। আচ্ছা এক্সাম দিতে চাই ভাইয়া, হ্যাঁ আমাদের গ্রুপ পেজের সাথে অ্যাড থাকো, জান্নাতুল ফেরদাউস রয় ডিইউ, ওকে অবশ্যই ডিইউ, তোমাদের সবার জন্য দোয়া, অনেক বেশি দোয়া। সুমন ইয়াসমিন ডিইউ ইনশাল্লাহ, দোয়া থাকলো। বাহ কি সুন্দর কবিতা। আচ্ছা হাফসা ইসলাম এক্সাম ক্লাসের লিঙ্ক চাই, অবশ্যই পেয়ে যাবে, আমাদের সাথে যুক্ত থাকো, অবশ্যই পেয়ে যাবে। ক্লাস আগে থেকে ভালো লাগে, শুরু থেকে আছি। মনিকা ঘুমাই, সে তার ক্লাসটা ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ আপু, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সুলতানা শর্মী অনেক ভালো, জি ভাই অনেক ভালো লাগছে ভাইয়া, থ্যাংক ইউ। শাহিদা আক্তার দৃষ্টি, ইউ আর দ্য বেস্ট ভাইয়া, থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ, আমি অনেক বেশি মোটিভেশন পেলাম। সাদিকুন নাহার কমেন্ট করেছে নাইস এন্ড অ্যাট্রাকটিভ, ওকে আমাদের পপ্পুর মতো কমেন্ট করেছে। তো মার্শাল্লাহ অনেক ভালো লাগছে ভাইয়া, অনেক নিউ জিনিস শিখছি, থ্যাংক ইউ আপু। আজমিন হক ঐশী, থ্যাংক ইউ, তোমাদের সবাইকে থ্যাংক ইউ শেষ পর্যন্ত থাকার জন্য। তোমাদেরকে আমার মন থেকে দোয়া থাকলো, শুভকামনা থাকলো তোমাদের সবার জন্য, তোমরা সবাই যাতে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাও। আর যারা 25-26 ব্যাচের ক্লাসটা করেছিলে তোমরা যাতে একাডেমিক প্লাস ঢাবির জন্য একটা ভালো প্রস্তুতি, বেস্ট প্রিপারেশন নিতে পারো, সেজন্য দোয়া থাকলো। তো সবাইকে আমার পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম, সবাই অনেক বেশি ভালো থাকবে, সবার জন্য অনেক বেশি দোয়া।